মুক্তিযুদ্ধে আমি একজন সেনা কর্মকর্তা হিসেবে যুক্ত হলাম, এটা আমার ন্যাচারাল ডিউটি হিসেবে যুক্ত হয়েছিলাম। 1970 সালে যখন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়, বঙ্গবন্ধু যখন বাংলাদেশের সেই 6 দফার ভিত্তিতে নির্বাচনটি দিয়েছিলেন, সেই নির্বাচনের সময় আমি বাংলাদেশের তৎকালীন পাকিস্তানের একজন তরুণ সেনা কর্মকর্তা, 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি তখন চাকরিরত ছিলাম, যেটি ছিল জয়দেবপুরে, ঢাকার অদূরে প্রায় 23 কিলোমিটার দূরে জয়দেবপুরে যে রাজবাড়িটি, সেখানে আমাদের অবস্থানটি ছিল। এই আমার যে পল্টনটি, এটি ছিল ঢাকায় অবস্থিত 57 পাকিস্তানি 57 ব্রিগেডের অংশ। এটি একটি ব্রিগেডে 3টি ব্যাটালিয়ন হয়, তার এই একটি ব্যাটালিয়ন 2য় বেঙ্গল রেজিমেন্ট, সেটি ছিল জয়দেবপুরে। বাকি দুটি 18 পাঞ্জাব রেজিমেন্ট এবং 32 পাঞ্জাব রেজিমেন্ট ছিল ঢাকাতে। এটি 57 ব্রিগেড নামে ব্রিগেডটি ছিল। সেই ব্রিগেড কমান্ডারের নাম ছিল ব্রিগেডিয়ার জাহানজেবার বাব। এই ব্রিগেডটি ঢাকার যে 25শে মার্চের রাত্রের যে ঘটনাটি হয়, অপারেশন সার্চ লাইট যেটি করা হয়, এই ব্রিগেডের তত্ত্বাবধানে এটি হয়েছিল। শুধু বাদ ছিলাম আমরা, 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ততদিনে আমরা বাংলাদেশের সাথে আমরা যুক্ত হয়েছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে ততদিনে আমরা বিদ্রোহ ঘোষণা করে ফেলেছি। আমি ছিলাম 2য় বেঙ্গল রেজিমেন্টে তৎকালীন জয়দেবপুরেই। তখন আমরা নির্বাচনের সময় আমাদেরকে দায়িত্ব, আমাদের স্বাভাবিক যে নির্বাচনের যে শান্তিকালীন দায়িত্ব হয় সেনাবাহিনীর, সেই দায়িত্ব অনুযায়ী আমাদের দায়িত্ব ছিল ঢাকার জয়দেবপুর থেকে বর্ডার সীমান্ত ময়মনসিংহ পর্যন্ত, এদিকে কিশোরগঞ্জ, জামালপুর এবং ঢাকার একটি অংশ নারায়ণগঞ্জ নিয়ে আমাদের দায়িত্ব। নির্বাচনের যে দায়িত্বটি পালন করতে হয়, নিরাপত্তার দায়িত্ব এবং অন্যান্য দায়িত্ব, সেটিতে। তা আমি ছিলাম তখন ময়মনসিংহে দায়িত্বরত কর্মকর্তা। নির্বাচনের সময় ঘুরে ঘুরে দেখছিলাম যে নির্বাচন কিভাবে হচ্ছে। একটি কথা তখন মনে হলো শুধু একটাই, যে আমরা বাঙালি জাতি হিসেবে যে বঞ্চিতের অনুভবটা আমাদের ভেতরে ছিল, যেটা সেনাবাহিনী বলেন বা প্রশাসনিক সিভিল কর্মকর্তার কথাই বলেন বা রাজনৈতিক যে কথাই বলেন, যে আমাদের যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের থাকার যে বঞ্চিতের যে অনুভবটি ছিল, সেটি যেন কমে যাবে যদি এই নির্বাচনে আমরা জিততে পারি। এটি ছিল বাঙালি জাতির তখনকে একটা অনুভূতি, যেটি আমি অনুভব করছিলাম এই ইলেকশনের সেন্টারে সেন্টারে ঘুরে ঘুরে। বুঝতে পারছিলাম যে বঙ্গবন্ধুর এই 6 দফার মাধ্যমে উনি আমাদেরকে জাগিয়ে তুলেছেন, সশস্ত্র বাহিনীর সহ সদস্যদের সহ বাঙালি যারা, যে আমাদের এই নির্বাচনে যদি আমরা জিততে পারি বা আমরা জয়লাভ করি, তাহলে বাঙালি জাতি আবার উত্থান হবে এবং আমাদের যে যা বঞ্চিত ছিল সেটি আমরা ফিরে পাব। এই অনুভূতিটি তখন আমাদের সেনাবাহিনী, সৈনিক, বাঙালি যারা, তাদের ভিতরে ছড়িয়ে পড়েছিল। আমিও সেই অনুভূতির তাড়নাটা অনুভব করছিলাম। ছাত্র জীবনে আমি ঠিক রাজনীতি করিনি, কিন্তু লেখাপড়ার কারণে, পলিটিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট ছিল, আমি রাজনৈতিক ব্যাপারটা বুঝতে পারছিলাম এবং বুঝছিলাম যে এখানে একটা চির ধরে গেছে, পাকিস্তান, বাংলাদেশ, বঙ্গবন্ধু, সেটিকে আমাদের এগিয়ে নিতে হবে। আমাদের যে 2য় বেঙ্গল রেজিমেন্টের যে অফিসাররা ছিলেন, অর্ধেক ছিলেন অবাঙালি, প্রায় 12 জন মতো, তার মধ্যে 6 জন অবাঙালি, 6 জন বাঙালি। বাঙালি অফিসারের মধ্যে ছিলেন তৎকালীন সেকেন্ড ইন কমান্ড জেনারেল জিয়াউর রহমান ছিলেন, মেজর জিয়াউর রহমান। তারপরে ওনার বদলে এসেছিলেন কর্নেল মেজর সফিউল্লাহ, উনি এসএস জিয়াউর রহমান সাহেবকে বদলি করেছেন। মেজর মঈন পরবর্তীতে উনি অ্যাম্বাসেডর হয়েছিলেন। জেনারেল নাসিম, উনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন। জেনারেল আজিজ, তখন ক্যাপ্টেন আজিজ, উনি পরবর্তীতে বিজিবি প্রধান হয়েছিলেন। আমি ছিলাম লেফটেন্যান্ট মুর্শেদ এবং আরও কয়েকজন। আমরা তখন বুঝতে পারছিলাম যে আমাদের যে অবাঙালি অফিসাররা এবং আমাদের মধ্যে একটা চির ধরে গেছে, একটা অবিশ্বাসের চির, এবং এটি কখন যে ফাটলে পরিণত হবে সেটি বুঝতে পারছিলাম না ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম যে একটি দিন ঘনিয়ে আসছে। ঠিক এই সময়ে আমি মানসিকভাবে তৈরি যে আমাদের যা কিছুই করতে হবে বাংলাদেশের জন্য করতে হবে, সেটি বঙ্গবন্ধুর অপেক্ষা করতে হবে, বঙ্গবন্ধুর ডাকের জন্য। উনি হয়তো সেই সময়টা আমাদেরকে জানাবেন। এর মধ্যে আমরা একটা অলিখিত এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়ে গেছে। সৈনিক, আমরা যারা অফিসার বাঙালি, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আমাদের এই রাজনীতির ঢেউটা আমাদের মধ্যে এসে লাগবে, আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। এটি জয়দেবপুরে বসে আমরা চিন্তা করছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। এই সময়টিতে নির্বাচনে আমি বুঝলাম যে আমরা জিতে গেছি,
কিন্তু পরক্ষণেই বোঝা গেল যে তালবাহানা শুরু হয়েছে এবং দিনটি ঘনিয়ে আসছে এবং আমাদের মতো সেনাবাহিনীতে যারা আমরা আছি একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে আমাদের কি পদক্ষেপ নিতে হবে এটা দুরূহ একটা কঠিন একটা ডিলেমার মধ্যে আমরা বসে আছি, কিন্তু মনটা চাচ্ছে আমরা বঙ্গবন্ধুর ডাকেই সাড়া দেব। সময়টি হয়নি। এরই মধ্যে আমার নাম এসে গেল, পশ্চিম পাকিস্তান কোয়েটা যেতে হবে একটি ট্রেনিং সংক্রান্ত কারণে। আমি অবস্থাটা বুঝতে পেরেও তখনও যেহেতু পাকিস্তান আমাকে যেতেই হচ্ছে, আমি এবং 32 পাঞ্জাব রেজিমেন্টের কর্নেল লেফটেন্যান্ট বাইজিদুল ইসলাম আমরা মিলে আমি চলে গেলাম বেলুচিস্তানে কোয়েটাতে ট্রেনিং রণকৌশল স্কুলে কোয়েটাতে। সেখানে 19শে মার্চ পর্যন্ত ছিল, 17ই মার্চ ছিল আমার কোর্সটা শেষ হবে, অর্থাৎ আমি 10 দিনের ছুটি নিয়েছিলাম। 27শে মার্চে আমার ঢাকায় ফিরে আসার কথা জয়দেবপুরে। তো ওখানে যখন 1 মার্চ যখন আমাদের এই জাতীয় অ্যাসেম্বলিটি বন্ধ ঘোষণা করা হলো, এটা একটা বৈরী ভাব সৃষ্টি হলো বলুচিস্তানের ওই জায়গাতে। আমরা ট্রেনিং করছিলাম, আমাদেরকে ট্রেনিংটি বন্ধ করে বাঙালি শুধু আমরা দুজন আর বাকি পাঞ্জাবি অবাঙালি প্রায় 12-25 জনের মতো আমাদেরকে বন্ধ করে বলা হলো যে তোমরা একটা রেডিও শোনো। রেডিওতে বলা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণে এই 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 জাতীয় বৈঠকটি হবে না এবং এটি ওনার দোষে এটি হয়েছে এবং এই জন্য এটা খেসারত দিতে হবে ইত্যাদি। রেডিওতে এটি এইভাবেই অ্যানাউন্স করা হলো। আমি আর বাইজিদ আমরা খুব মর্মাহত হলাম যে কিছু একটা, এবং ওরা ভাবতে দেখাচ্ছিল যেন সব দোষ বঙ্গবন্ধুরই, এখানে যে অত্যাচার হচ্ছে বা অবিচার সেটি নিয়ে ওরা ভাবছিল না, অনুভূতিটি পাওয়া গেল। যাই হোক, 19 তারিখে যখন করাচিতে অফিসার মেস ট্রানজিট ক্যাম্পে ফিরে আসলাম, এটা সাজ রব, সৈনিকরা রেডি হচ্ছে অস্ত্রহীনভাবে পিআইয়ের ফ্লাইটে হাজারে হাজার সৈনিক আনা হচ্ছে। দেখে বুঝলাম যে এটা যুদ্ধের ভাব এসে গেছে, একটা যেন মুক্তিযুদ্ধ, একটা কিছু একটা হবে। আমার যে 27 তারিখ পর্যন্ত যে ছুটি ছিল সেটি আমি ভাবছিলাম যে কাটাবো কি কাটাবো না। এরই মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেল। 19শে মার্চ ঢাকাতে আমার জয়দেবপুরে জাহানজেব আরবাব সাহেবের সঙ্গে একটা সংঘর্ষ হয়ে গেল এবং উনি ফিরে আসলেন। আমাদের বিদ্রোহ শুরু হয়ে গেছে 19শে মার্চ জয়দেবপুরে। জয়দেবপুরে যে বাঙালি সেনা সশস্ত্র বাহিনী তারা কিন্তু আনুগত্য দেখিয়ে ফেলেছে, কিন্তু তারা আঘাত করছে না এখনও। আর আমরা চিন্তা করছি যে আঘাতের সময়টি কখন আসবে। জাহানজেব আরবাব সাহেব ফিরে আসছেন, ওখানে গোলাগুলি হয়েছে, কিছু বাঙালি মৃত্যু হয়েছে। এটি রেডিওতে, পাকিস্তান রেডিওতে বলেনি, কিন্তু আপনার বিবিসিতে আমি শুনতে পেলাম, আমি আর বাইজিদ, যে এরকম একটি ঘটনা ঘটেছে। শিহরিত হওয়ার মতো আমার পল্টনে গোলাগুলি হয়েছে, মৃত্যু হয়েছে। তখন আমরা বুঝলাম যে না, 27শে মার্চ পর্যন্ত পাকিস্তানে থাকা যাবে না, যেভাবেই হোক দেশে ফিরতে হবে। মাতৃভূমির ডাক বোধহয় এসে যাচ্ছে। আমি আর বাইজিদ অনেক কষ্ট করে পিআইএতে যে খবর নিলাম, ওরা বললো না, 27 তারিখের আগে কোনো সিট নেই। তখন তো আর জানি না যে 25শে মার্চে ঘটনাটি হবে, তো 27ই যেতে হবে। মনটা খারাপ হয়ে গেল। এসে তখন যে কর্নেল কমান্ড্যান্ট ওই আপনার এই ট্রানজিট ক্যাম্পের, উনি ছিলেন বাঙালি, ওনার নাম কর্নেল আজহার, উনি মৃত এখন, উনি প্রয়াত হয়েছেন। উনি ওখানে আছেন শুনে, উনি 32 পাঞ্জাব রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন, বাইজিদ ওনাকে চিনতেন। বাইজিদ আমাকে বললো যে চলো আমরা ওখানে যাই, উনি যেহেতু কমান্ড্যান্ট, উনি একটা সিট আমাদেরকে যেভাবে হোক ব্যবস্থা করতে পারবেন। আমরা ছুটলাম ওনার বাসায় 20শে মার্চ। ওনার কাছে আমি যখন ওনার কাছে গেলাম, উনি তখন একটা জিপে উঠিয়ে ফেলেছেন, সিভিল ড্রেসে, একটা ব্রিফকেস হাতে, উনি ইউনিফর্মে না। তো আমরা ভাবলাম উনি ইউনিফর্মে না কেন, জিজ্ঞেস করলাম স্যার আমরা বাঙালি, আমরা দেশে ফিরে যেতে চাই। তো উনি খুব খুশি হলেন, উনি পা নামিয়ে উনি ফিরে আসলেন ওনার বাসায়। তখন তো মোবাইল ছিল না, উনি টেলিফোনে ওনার যে স্টাফ অফিসার তাকে বললেন যে এই দুজন বাঙালি অফিসার তারা যেতে চান, তুমি সিটটা আগে নিয়ে আসো। এটা বলাতে আমরা আবার ছুটলাম পিআইএতে। ওখানে যে আমাদের কপালটি ছিল ভালো বলতে গেলে, যে 22শে মার্চ যে শেষ পাকিস্তানের পিআইএর যে নর্মাল ফ্লাইটটি ছিল, যেটিতে করে ভুট্টো সাহেব এসেছিলেন, সেই প্লেনটিতে করে আমি এবং বাইজিদ আমরা ফিরে আসতে সক্ষম হয়েছিলাম এবং মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল।
ভুট্টো সাহেবের 3টা সিট পিছনেই আমি বসেছিলাম এবং বুঝতে পারছিলাম যে সবই একটি বকধার্মিকের মতো খেলা হচ্ছে, কিছুই হবে না। কারণ যে ধরনের সাজ সাজ রবটি দেখলাম ট্রানজিট ক্যাম্পে, যেভাবে ট্রুপস মুভমেন্ট হচ্ছে, তাতে এটি নিশ্চিত যে একটি যুদ্ধ অপরিহার্য। তখন আমরা এসলাম, যে আমি এসে 23শে মার্চ 22শে মার্চে ল্যান্ড করলাম এবং মনে মনে ইচ্ছা যে বঙ্গবন্ধু ডাক দিয়েছেন ততদিনে 7ই মার্চ, ততদিনে ঘটনা ঘটে গেছে অনেক দূর, টালবাহানা অনেক হয়েছে, বাঙালি আর পিছনে ফিরে তাকাতে পারবে না। এটা অনুভূতির সৃষ্টি হলো। মুক্তিযুদ্ধ শুরু হবে সেটা কিন্তু তখনও জানি না, কিন্তু অনুভূতির সৃষ্টি যে কিছু একটা হচ্ছে। তখন 23শে 22শে মার্চে নেমে, যেহেতু আমার পল্টন জয়দেবপুরে তারা জানে না যে আমি এত আগে চলে আসবো, 27শে মার্চে আসার কথা, কোনো গাড়ি ঘোড়াও পাঠায়নি। তো ওখানেই পাঞ্জাবি একজন ক্যাপ্টেন ছিলেন, ওনার সঙ্গে কথাবার্তা বলে আমাদের মালপত্র নিয়ে বাইরে এসে একজন সৈনিকের সাহায্যে একটি স্কুটার নিয়ে আমি চলে আসলাম আমার মায়ের বাসায় মোহাম্মদপুরে 1 রাতের জন্য। আর বাইজিৎ চলে গেল ক্যান্টনমেন্টে। আমি এসে রাত্রি কাটিয়ে 23শে মার্চ সকালে সিদ্ধান্ত নিলাম ক্যান্টনমেন্টে যাব এবং সেখানে যে ওখান থেকে জয়দেবপুরে টেলিফোন করে জানাবো যে আমি এসেছি, আমার গাড়ি পাঠাও। কিন্তু তার আগে ভাবলাম যে একটু ঢাকা শহরটা দেখে নেই, যেহেতু হয়তো বা ঢাকা শহর আর অনেক দিন দেখা হবে না। মোহাম্মদপুর থেকে তখন কোনো গাড়ি ঘোড়া কিছু চলছে না, একটি পায়ে হেঁটে শুরু করলাম, তারপরে একটি রিক্সা নিলাম, নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে 23 নম্বর ওখান দিয়ে আমার রিক্সাটি যাচ্ছে, দিকে হাজার হাজার মানুষ বঙ্গবন্ধুর বাড়িটি ঘিরে রেখেছে। আমি সেনাবাহিনীর লেফটেন্যান্ট, পাকিস্তান সেনাবাহিনীর। আমি ওই ভিড়ের মধ্যে দেখছি হাজার হাজার মানুষ পতাকাটি উত্তোলন করছে বঙ্গবন্ধু 23শে মার্চের সকালবেলা। আমি মধ্যে দাঁড়িয়ে, রিক্সা নিয়ে মাঝখানে দাঁড়িয়ে, রিক্সাওয়ালাও যেতে পারছে না। হঠাৎ দেখি যেন ওসমানী সাহেব ওনার বিশাল মোচটোজ নিয়ে, উনি একটা বিশাল মিছিল নিয়ে, প্রাক্তন সৈনিক সংস্থা নামের একটা বিশাল মিছিল নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে, উনি যখন এমপি ছিলেন সিলেটের, উনি এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর বাড়ির দিকে। বঙ্গবন্ধুর চারদিকে মানুষ, উনি পতাকাটি উঠাবেন। ওই মুহূর্তে আমি রিক্সাটির মধ্যে এসে আটকে দেখছি যে যেটা ভাবছিলাম সেটি প্রত্যক্ষ চোখে দেখলাম যে আমাদের যুদ্ধ শুরু হতে হবে। আমি নেমে একটু কাছে থেকে দেখার জন্য চেষ্টা করলাম। বঙ্গবন্ধুকে আগে দেখিনি, পরে অবশ্য অনেক দেখা হয়েছে যুদ্ধের পরে, কিন্তু ওই সময় আমার কাছে মনে হলো যে ব্যক্তিটির জন্য আমি নির্বাচনের সময় ভাবছিলাম যে উনি বাংলাদেশকে, বাঙালি জাতিকে উত্থান করে নেবেন, সেই ব্যক্তিটির সামনে দাঁড়িয়ে পতাকা উঠাচ্ছে। এটি এর চেয়ে বড় বিভক্তি বা পাকিস্তানের প্রতি আমাদের যে আনুগত্যের যে শেষ, এর চেয়ে বড় অনুপ্রেরণা বোধ হয় আমার মনে হয় আমার জীবনে আর কিছু ছিল না বা হবেও না। সেটি দেখে আমি আবার ফিরে গেলাম। এসে দেখি রিক্সাওয়ালাটি নেই, ও বেচারা কোথায় যে চলে গেছে, পয়সা দেওয়া হলো না। তারপরে আমি হাঁটতে হাঁটতে আবার দূরে যেয়ে একটা রিক্সা নিয়ে আমার মামার বাড়ি আসলাম, আজিমপুরে। মনের ভিতরে ইচ্ছা যে আমার জয়দেবপুরে পৌঁছতে হবে, না পৌঁছলে আমার মুক্তিযুদ্ধ হবে না। আমি চলে আসলাম দুপুরের পরে আমার ক্যান্টনমেন্টে। ওখানে এসে 18 পাঞ্জাব রেজিমেন্টের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট সারওয়ার আমার বন্ধু, ওর ওখানে গেলাম, ওখান থেকে টেলিফোন করলাম। তখন ক্যাপ্টেন আজিজ, পরবর্তীতে জেনারেল আজিজ, উনি বিজেপি প্রধান ছিলেন, উনি অ্যাডজুটেন্ট। উনি আশ্চর্য হয়ে বললেন, তুই কোথায়? আমি বললাম আমি তো ক্যান্টনমেন্টে আছি, ফ্ল্যাগ উঠেছে, তো আপনি তাড়াতাড়ি গাড়ি পাঠান রাত্রে যেভাবেই হোক। তো বললো যে আচ্ছা ঠিক আছে, খুব দারুণ অসুবিধা, তো তুই চিন্তা করো না, তুমি রাত্রেবেলায় অফিসার মেসে চলে আসো, আমি গাড়ি এসকর্ট দিয়ে, বাঙালি এসকর্ট দিয়ে, তখন গাড়ি ঘোড়া মানে পাঞ্জাবি গাড়ি ঘোড়া চলছে না ওই এলাকায়, আমি পাঠিয়ে দেবো না, বাট বি ভেরি কেয়ারফুল। তো আমি স্যার ওর কাছে বসে ওর সাথে কথাবার্তা বলে ধন্যবাদ জানিয়ে, ও আর আমি একসাথে 68 সালে পেশাওয়ারে আমরা প্যারাশুট ট্রেনিং একসাথে করেছিলাম এবং একসাথেই আমরা জাম্প করেছিলাম পেশাওয়ারের প্যারাবের ট্রেনিংয়ে। তো ও আমার পরিচিত ছিল, ও একজন জেনারেলের ছেলে ছিল। তো ও দেখলাম খুব ব্যস্ত, ও খালি টেলিফোন করছে ফিল্ড টেলিফোনে যে ওই 23শে মার্চের যে ফ্ল্যাগটি ক্যান্টনমেন্টের ভিতরে কোথাও কেউ উঠিয়েছে কি না, এটাকে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে বলছে। এটা নিয়ে ও খুব ব্যস্ত আর কি, যে ওটা যদি আবার কেউ উঠে ওর চাকরি চলে যাবে আর কি, এরকম একটা ভাব। তো আমাকে বলছে ভাই দেখো কী অবস্থা, আমার তো এই অবস্থায় যোগ টোগ করছিলাম। এর মধ্যে দেখলাম বেশ কিছুজন বাইরের রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে অফিসাররা এসছে। ওই দিন খুব সম্ভব ওনারা ওই অপারেশন সার্চ লাইটের যে লিখিত অর্ডারটি সেটি ওনারা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। 25 পাঞ্জাব রেজিমেন্টের কমান্ডিং অফিসার, উনি পরে এখানে মৃত্যুবরণ করেছেন।
উনি আমাকে একটু বলার চেষ্টা করলেন যে দেখো তুমি বাঙালি, তুমি কিছু কি করা যায় না যাতে আমরা এই সংঘাতটি এড়াতে পারি। আমি বললাম স্যার আমরা আদার ব্যাপারে জাহাজের খবর তো নিতে পারি না, বাট আই উইশ ইট কুড বি। তো বলো চলো তোমাকে নামিয়ে দিই। তখন উনি আমাকে এয়ারপোর্টে উনি চলে গেলেন, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত উনি নিয়ে গেলেন, নিয়ে যেয়ে আমি তারপরে স্কুটার নিয়ে চলে গেলাম মার ওখানে। ওখান থেকে সন্ধ্যায় এসে দেখি জেনারেল আজিজ গাড়ি পাঠিয়েছে, ওই জিপটিতে করে মুক্তিযুদ্ধে যাব এই আশা নিয়ে। এবং ততক্ষণ আমি বুঝে গেছি যে আর কিছু করার নেই। আমি জয়দেবপুরে যখন চলে আসলাম, তখন জয়দেবপুরের অনুভবটা হলো আমরা বিদ্রোহ হয়ে গেছে, ব্রিগেডের হেডকোয়ার্টারের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কিন্তু অন্য ফ্রিকোয়েন্সিতে মানে ওয়্যারলেসে আমাদের সাথে ওরা কথা বলে। আর যে ঢাকার যে ফ্রিকোয়েন্সি সেটি চেঞ্জ করে ওরা নিজেরা কথা বলে। অর্থাৎ বিশ্বাস আর নাই, কিন্তু কিছু করতেও পারছে না, কারণ আমরা তো একটা বড় শক্তি। এত বড় একটা পল্টনকে আক্রমণ করতে হলে একটা ব্রিগেড লাগবে, তাদের তো ওই শক্তি তখন ঢাকার দিকে। সো আমরা একটা দুর্দান্ত সহ অবস্থানের মধ্যে আছি, দুইজনকে শত্রু ভাবছি কিন্তু কিছু করতে পারছি না। স্ট্যান্ড আপ বলি আমরা এই অবস্থানটাকে। জয়দেবপুরের যে মোড়টি, ওখানে আমাদের একটা প্লাটুন প্রতিরক্ষা অবস্থান নিয়েছে, অর্থাৎ ওরা যেতে হলে ওটাকে আক্রমণ করতে হবে। তো এবং ওরাও পারবে না, কারণ ওরা তখন ঢাকার দিকে ট্যাঙ্ক নিয়ে চেষ্টা করছে যে এটাকে যেমন কীভাবে অবদমিত করা যায়। তো এই অবস্থায় আমি জয়দেবপুরে যেয়ে পৌঁছালাম। মানসিকভাবে রেডি হয়ে গেছে সকলে, শফিউল্লাহ সাহেব, জেনারেল মঈন, তারপরে আজিজ সাহেব, নাসিম সাহেব, সকলে মিলে আমরা মানসিকভাবে রেডি, শুধু অপেক্ষা। এবং আমাদের সঙ্গে যেহেতু অন্যান্য অবাঙালিও আছে, তাদেরকে কি করা হবে, কি করতে হবে, তাদেরকে বন্দি করতে হবে, এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। সো যখন পৌঁছালাম তখন মুক্তিযুদ্ধ রেডি, তৈরি মানসিকভাবে। বঙ্গবন্ধুর সেই ডাকটির জন্য শুধু অপেক্ষা করছিলাম, যেটি 25শে মার্চের রাত্রে আসার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে মুক্তিযুদ্ধে চলে গেলাম, সমাবেশ করলাম ময়মনসিংহ, শুরু হলো মুক্তিযুদ্ধ 26শে মার্চ থেকে। বেলোনিয়া, আমি মুক্তিযুদ্ধে যখন আমরা 26শে মার্চ 27শে মার্চের থেকে তো আমার যে পল্টন, আমার যে বাংলা 2য় বেঙ্গল রেজিমেন্ট, আমরা যুদ্ধে লিপ্ত হয়ে গেছি। আমরা যুদ্ধটি পরিচালনা করছিলাম একটা প্রোট্রাক্টেড ওয়ার হিসেবে, যে আমরা যতখানি ভূখণ্ড আমরা দখলে রাখতে পারি ততদিন আমরা বাংলাদেশের ভূখণ্ড দখলে রাখব, পাকিস্তান বাহিনীর রক্ত ঝরাবো, তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলব, এবং তাদের যে উদ্দেশ্যটি যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন সার্চলাইটের যে উদ্দেশ্য, বাংলাদেশকে অবদমিত করা, ঢাকা শহরকে 7 দিন আর বাকিটি 1 মাসের মধ্যে বাংলাদেশ তারা অবদমিত করবে, বিশ্বকে জানাবে যে যুদ্ধ চলছে না। আমাদের কাজ ছিল, যারা আমরা নিয়মিত বাহিনীর যারা ছিলাম, 2nd ইস্ট বেঙ্গল, 2য় বেঙ্গল, 4র্থ বেঙ্গল, কুমিল্লা, প্রথম 1st বেঙ্গল ওই যশোর, এবং 8ম বেঙ্গল চট্টগ্রাম, আমাদের কাজ ছিল এই যে তাদের উদ্দেশ্যটিকে ব্যাহত করতে করতে যতদিন সম্ভব হয় তাদের যে বিশাল সৈন্যবহর নিয়ে অগ্রাভিযান করে তারা জমি দখল করবে, প্রতিটি শহরে তারা পৌঁছে যাবে, প্রতিটি শহরে বাঙালিরা যে পতাকা উড়িয়ে রেখেছে সেই পতাকাকে তারা নামাবে এবং তারা ধ্বংসযজ্ঞ করবে। এইটিকে প্রতিহত করার যে যুদ্ধটি, সেই যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। তারই অংশ হিসাবে আমাদের প্রতিরক্ষা গড়ে তুলেছিলাম ভৈরব নদীতে। প্রথম ভৈরব নদী থেকে সিলেটের সুরমা নদী, এই 150 কিলোমিটার এলাকাটি ভৈরব থেকে সিলেট, এবং এদিকে বর্ডার অর্থাৎ সীমান্ত, সিলেটের সীমান্ত থেকে ময়মনসিংহের সীমান্ত পর্যন্ত এলাকাটি আমরা দখলে রেখেছিলাম প্রায় জুন পর্যন্ত। পাকিস্তান সেনাবাহিনীর বড় বড় আক্রমণ আমাদের উপরে হয়েছে। এই কাহিনীগুলো অবশ্য সেভাবে জনগণ সেভাবে জানে না, কিন্তু এখানে অনেক বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বুঝতে পেরেছিল যে এত সহজে, তখন কিন্তু ভারতীয় সাহায্য আমাদের কাছে এসে পৌঁছায়নি, এত সহজে তারা আমাদেরকে অবদমিত করতে পারবে না। এইভাবে আমরা যুদ্ধ চালিয়ে গেলাম জুন মাস পর্যন্ত। আমরা যদি মুক্তিযুদ্ধকে 3টে ভাগ করা যায়, একটি হলো প্রাথমিক, যে বঙ্গবন্ধু বলেছিলেন যে যুদ্ধ চালিয়ে যাও, পাকিস্তান সেনাবাহিনীর একটি সৈন্য যেন এদেশে না থাকতে পারে সেই ব্যবস্থা নাও, এটি ছিল আমাদের কাজ। তো আমরা সেই কাজে লিপ্ত হয়ে পড়লাম, এবং এটি আমাদের পক্ষে সম্ভব হয়েছিল। আমরা যারা নিয়মিত বাহিনী ছিলাম, আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আনসার, পুলিশ, মুজাহিদ এবং প্রাথমিকভাবে কিছু
দুর্দান্ত সাহসী কিছু ছাত্ররা যারা আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদেরকে আরও সাহায্য করে চলছিল, বুদ্ধিমান ছাত্র এবং যারা আমাদের অফিসার কোয়ালিটি হতে পারে এরকম কিছু। এই যুদ্ধটি আমরা চালিয়েছিলাম। আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধের একটি ধাপ জুন পর্যন্ত, এন্ড অফ জুন পর্যন্ত এসে চতুর্থ বেঙ্গল, দ্বিতীয় বেঙ্গল, ফার্স্ট বেঙ্গল এবং আমরা তখন ভারতে শেষ পাটি আমরা ভারতে নিয়ে যাই। এই পর্যন্তকে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের প্রথম ফেজ বা প্রথম অংশ। দ্বিতীয় অংশটি হলো আমাদের সঙ্গে তখন যোগ দিয়েছে ভারতের শরণার্থী এবং সেখান থেকে যোগ দিয়েছে তরুণরা। মুক্তিযুদ্ধের গেরিলার উত্থানটি, তাদেরকে প্রশিক্ষণ, তাদেরকে তৈরি, তাদেরকে ইন্ডাকশন করে দেশের ভেতরে পাঠানো এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রাজাকার আলবদর এবং যে দুষ্ট চক্রটি বলয়টি তারা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আক্রমণ করা এবং তাদের জীবন দুর্বিষহ করা। তৃতীয় অংশটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তারপর আমরা আমরা যখন ময়মনসিংহে, আমরা জয়দেবপুর থেকে আমরা চলে যেয়ে সমাবেশ করলাম এবং মুক্তিযুদ্ধ শুরু হলো। মুক্তিযুদ্ধে আমরা প্রথম যে কাজটি যেটি ছিল ভূমিটিকে দখলে রাখা, যতদিন পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব ছিল। এখানে আমাদের সঙ্গে আমাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল বঙ্গবন্ধুর ডাকে তখন ইস্ট পাকিস্তান রাইফেল, একটি প্রথম যেটি সবচেয়ে শক্তিশালী একটি অংশ ছিল, মুজাহিদ, আনসার, পুলিশ এবং তরুণ ছাত্র কিছু দল প্রাথমিকভাবে আমাদের সঙ্গে যোগদান করেছিল। সেইগুলো নিয়ে আমরা প্রাথমিক যে রেজিস্ট্যান্সটি, যেটি প্রোটেক্টেড যুদ্ধ সেটি আমরা গড়ে তুলেছিলাম। অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের এলাকায়, চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের এলাকায় এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এলাকায়। এগুলো নিয়মিত যুদ্ধের কথা বলছি। তখন কিন্তু ভারতীয় বাহিনী বা বাইরের কোনো সাহায্য আমরা পাচ্ছিলাম না। আমাদের নিজস্ব শক্তি দিয়ে সেই যে বঙ্গবন্ধুর কথা ছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে তাদেরকে কেউ জীবিত থাকা পর্যন্ত দেশ স্বাধীন চালিয়ে যেতে হবে, সেই কাজটি আমরা করা শুরু করে দিয়েছিলাম। স্ট্র্যাটেজি পরে, কিন্তু ট্যাকটিক্সটা প্রথম, সেটি আমরা শুরু করেছি। আমরা ঝাঁপিয়ে পড়েছি, পরে দেখা যাবে। সেই ছিল আমাদের কাজ। এটি ছিল জুন মাস পর্যন্ত। এই জুন মাসের পরে আমরা মুক্তিযুদ্ধকে দ্বিতীয় ফেজ বলা যায়। জুন থেকে অগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টি হলো গেরিলা যুদ্ধের উত্থান। এই সময় শরণার্থী, এই সময় সেই ট্রেনিং ক্যাম্প, এই সময় আমাদের দ্বারা এই ট্রেনিংকৃত এই গেরিলাদেরকে তৈরি করে ইন্ডাকশন করে দেশের ভিতরে পাঠিয়ে তাদের দিয়ে কার্যক্রম চালিয়ে একটি ত্রাসের অবস্থার সৃষ্টি করা, যাতে পাকিস্তান সেনাবাহিনী বুঝতে পারে যে নিয়মিত বাহিনীও আছে, তারপরে গেরিলা বাহিনীও আছে, এরা মিলে আমাদেরকে সেই যে উদ্দেশ্যটি সেটি তাদের সাধিত হতে দেবে না। তাদের উদ্দেশ্য ছিল 1 মাসের মধ্যে তাদের যে সরকারি শক্তিটিকে ফিরিয়ে আনা, অর্থাৎ রিটার্নিং দি অথরিটি অফ দি গভর্নমেন্ট, সেটি আমরা করতে দিচ্ছি না। এটি তারা বুঝে ফেলেছিল জুলাই অগস্ট মাসের দিকেই। এই হলো দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়টি হলো, এটিকে দুই ভাগে ভাগ করা যায়, ভূমি দখল এবং অগ্রাভিযানের যুদ্ধ, যেটির দ্বারা নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী এবং গেরিলা বাহিনীর সংমিশ্রণে অগ্রাভিযান করে শত্রুকে সম্মুখ সমরে ডিফিট দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেয়ে ভূমি দখল করে ফিরে না আসার শক্তি, এটিকে আমরা বলি নিয়মিত যুদ্ধ। সেটি শুরু হয়েছিল অফিশিয়ালি 3রা ডিসেম্বর থেকে, কিন্তু আসলে শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষ, অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত। এই দুইটি ফেজ অগ্রাভিযানের ফেজ। বেলোনিয়া যুদ্ধটি সেই অগ্রাভিযান এবং ভূমি দখলের যুদ্ধের একটি অংশ। এটি শেষের দিকে 2রা নভেম্বর থেকে শুরু হয়, মানে যুদ্ধটি, পরিকল্পনাটি আরও আগে। সো আমার সম্পৃক্ততাটা ছিল একটু কাকতালীয় বিষয়টি। আমি ছিলাম 3 নম্বর সেক্টরে, বেলোনিয়া যুদ্ধটি হয় 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফ সাহেব ছিলেন সেক্টর কমান্ডার, 3 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন জেনারেল সফিউল্লাহ সাহেব, তৎকালীন কর্নেল সফিউল্লাহ সাহেব। সফিউল্লাহ সাহেব একদিন আমাকে ডেকে বললেন যে অক্টোবরের শেষের দিকে যে তোমাকে আমি অন্য একটি জায়গায় পাঠাচ্ছি একটি অপারেশনের জন্য। আমি ঠিক জিনিসটা প্রথমে বুঝতে পারিনি যে আমি তো অপারেশন করছি 3 নম্বর সেক্টরে, আমি তখন সাব সেক্টর কমান্ডার কলকলিয়ার ডেল্টা সেক্টরে, তো আমি কোথায় যাব? তো উনি বললেন তোমার খালেদের ওখানে যেতে হবে, ওখানে একটি বড় যুদ্ধ সংগঠিত হবে এবং সেখানে তুমি যাবে এবং আমাদের তরফ থেকে ওই যুদ্ধে অংশ নেবে। বিষয়টা
একটু একটু আনন্যাচারাল, কারণ যুদ্ধের সময় সাধারণত তার নিজের সৈন্যকে অন্য কাউকে দেয় না, এটি এমনি তো আমাদের কম ছিল। যাই হোক, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। এসে আমার যে কমান্ডাররা ছিল, আমার যে প্লাটুন কমান্ডাররা ছিল, জব্বার, বার্কি, আরও 5-6 জন, বাড়ি, ওরা সব মিলে, আমি ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছিলাম না যে আমরা আমাদের এত সুন্দর একটি জায়গা ছেড়ে এই নিয়মিত যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটা চিন্তা করছি, এখন আমাদেরকে অন্য জায়গা পাঠাবে। তো ন্যাচারালি যুদ্ধের সময় এমনিই তো মানুষের একটু একটু ভয় থাকে, তারপরে ওদেরকে বোঝাতে একটু সময় লেগেছিল। তারপরে ওরা পূর্ণোদ্যমে কাজে লেগে গেল এবং অক্টোবরের শেষের দিকে আমি বেলোনিয়া যেয়ে 10 বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সংযুক্ত হলাম। বেলোনিয়ার যুদ্ধটি আমি কিছুটা ফুটবল প্লেয়ার, হায়ার প্লেয়ারের মতো যে আমি তাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, এই টাস্ক ফোর্সের সঙ্গে, যেটি বেলোনিয়ার যুদ্ধ ছিল। আমার ব্যক্তিগতভাবে আমি টেম্পোরারি গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে বুঝেছিলাম যে এটা ভালো কাজ করতে বোধহয় এসেছি ওনাদের সংস্পর্শে আসার পরে বেলোনিয়াতে। কাদের সংস্পর্শে? রাইট। বেলোনিয়ার যে যুদ্ধটি ছিল, এটি ওই যে বললাম আমাদের মুক্তিযুদ্ধের তৃতীয় ফেজের 2টি ভাগের প্রথম ভাগের অংশ হলো বেলোনিয়া যুদ্ধ। এটি নভেম্বরে সংঘটিত হয়। অক্টোবর মাসের প্রথম দিকে, সেপ্টেম্বর মাসের শেষ দিকে মুক্তিবাহিনীর যে অ্যালাইড ফোর্সের যে চিন্তাটি একত্রিত হয়ে গেছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সদর থেকে একটি নির্দেশনা এসেছে অলরেডি অক্টোবরের দিকে, যে এখন থেকে সীমান্ত এলাকা থেকে 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এলাকাটিকে যুদ্ধ এলাকা ঘোষণা করে এটিকে দখলে নিতে হবে। আগের মতো গেরিলা যুদ্ধের সাহায্যে পাকিস্তান সেনাবাহিনীকে শুধু হত্যা করলেই চলবে না, জমিটিকেও দখলে রাখতে হবে। এই যে নির্দেশনাটি এসেছিল, এটি সারা বাংলাদেশের বিপরীতে যে আমাদের মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী ছিল তাদের জন্য আর নির্দেশনাটি এসেছিল অক্টোবর প্রথম দিকে, সেপ্টেম্বরের শেষের দিকে। তারই অংশ হিসাবে বাংলাদেশের চারদিকে তখন বলতে গেলে 28শে অক্টোবর থেকে 20শে নভেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ সাইডে প্রায় 5টি জায়গায় আঘাত হানা হয়। আর 22শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত পশ্চিম এবং উত্তরে প্রায় আরও 5টি জায়গায় সামনাসামনি আঘাত হানা হয়। এই 10টি জায়গাতে বিওপিতে অর্থাৎ বর্ডার আউটপোস্টের এলাকাগুলোকে যুদ্ধ এলাকা ঘোষণা করে যুদ্ধ ডিক্লেয়ার করা হয়, আনসেড ডিক্লেয়ার। এটিকে আমরা সেনা পরিভাষায় বলি প্রিলিমিনারি অপারেশন, অর্থাৎ ব্যাটল অফ দি স্যালিয়েন্ট বলি। এটি হলো যার বড় যুদ্ধ শুরু হবার, সর্বাত্মক যুদ্ধ শুরু হবার আগে একটি কঠিন যুদ্ধ পরিচালনা করতে হয়, যে যুদ্ধে সীমিত কিছু শক্তি দিয়ে একটি এলাকা দখল করে নিতে হয়, যাতে করে পেছনে যে বড় শক্তিটি আসবে সেটি যেন শত্রুপক্ষ দেখতে না পারে, তাদেরকে যেন আঘাত করতে না পারে, তাদেরকে যেন গোলন্দাজ বাহিনীর নিচে না রাখতে পারে, তাদেরকে যেন তাদের এয়ার অ্যাটাকের আওতায় না আনতে পারে। এটি হলো প্রিলিমিনারি যুদ্ধের অংশ। বেলোনিয়ার মতো আরও 8টি যুদ্ধ সংগঠিত হয় এই অক্টোবর নভেম্বর মাসে। বেলোনিয়া যুদ্ধটি সেই প্রাথমিক যে প্রিলিমিনারি যুদ্ধ, সেই প্রিলিমিনারি যুদ্ধের একটি অংশ। এটি হলো বেলোনিয়া যুদ্ধের একটা স্পেশালিটি। এখন আমরা যদি বলি বেলোনিয়া যুদ্ধের ব্যতিক্রমটি কি, ব্যতিক্রমটি ছিল যে বাকি যে 10টি যুদ্ধ পরিচালনা করা হয়েছিল 9টি, সেই 9টির মধ্যে 2টিতে আমি অংশ নিয়েছিলাম প্রথম দিকে। আর এই 9টি যুদ্ধের মধ্যে প্রায় সবগুলোতেই বেশিরভাগ জায়গাতেই আমাদের মুক্তিবাহিনী এবং আমাদের মিত্রবাহিনী মিলে যে অ্যাকশনগুলি করেছিল, ভূমি দখলের প্রায়গুলোতেই 10-12 মাইল, 15 মাইল, 20 মাইল পর্যন্ত যেতে পারে নাই। তারা সামান্য কিছু যাওয়ার পরেই ওখানে আটকে ছিল এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যে সর্বাত্মক যুদ্ধ যখন শুরু হবে তখন এই যুদ্ধটিতে তারা এগিয়ে যাবে। বেলোনিয়ার সুবিধাটি ছিল, যেহেতু এটি একটি এনক্লেভ ছিল, সেই জন্যে আমাদের এই যুদ্ধটিতে একটা সুবিধা ছিল যে আমরা ওই সময়ের মধ্যেই, ওই প্রিলিমিনারি অপারেশনের সময়ে আমরা প্রায় 25 কিলোমিটার ভেতরে, মাইলের মতো আমরা ভেতরে যেয়ে
এলাকাটিকে 22শে নভেম্বরের মধ্যে দখল করতে পেরেছিলাম এবং এটি ছিল সবচেয়ে বেশি ভূমি দখল এলাকা প্রিলিমিনারি অপারেশনের সময়, ওই যে সেই ব্যাটল অফ দি স্যালিয়েন্ট যেটা বলে। তবে যশোর এলাকায়, গরিবপুর এলাকাতে ওই সময় একটা বেশ অংশ দখলে চলে গিয়েছিল মুক্তিবাহিনীর, অ্যালাইড বাহিনীর। তো এই যুদ্ধটি সেই কারণে ব্যতিক্রম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো যে এটার যে কনসেপ্ট যেটি তৈরি হয়েছিল অক্টোবরের মিডলের দিকে, পরে এটি 23 ডিভিশনের মাধ্যমে আমাদের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মাধ্যমে একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এটিকে পরিচালনা করার চিন্তা করা হয়। সেই টাস্ক ফোর্সের কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন ক্যাপ্টেন জাফর ইমাম সাহেব। উনি তখন 10ম বেঙ্গল রেজিমেন্টকে দাঁড় করিয়েছেন, একটি নিয়মিত বাহিনী, এবং ওনার সঙ্গে আরও অনেক সেক্টর ট্রুপসের অনেকগুলো কোম্পানিও ছিল। এটির সাহায্যে, এই টাস্ক ফোর্সের সাহায্যে বেলুনিয়া যুদ্ধটিকে এবং এই বিশাল ভূখণ্ডটিকে দখল করে নেবার একটা পরিকল্পনা করা হয়। সেখানে একটি কোম্পানি, নিয়মিত একটি কোম্পানি একটি প্রয়োজন হয়ে পড়েছিল বলেই 2য় বেঙ্গল রেজিমেন্টকে অনুরোধ করা হয়েছিল এবং তৎকালীন কর্নেল সফিউল্লাহ সেটিতে রাজি হয়ে আমাকে পাঠিয়েছিলেন। বেলুনিয়া যুদ্ধের ব্যতিক্রমের আরেকটি বিষয় হলো যে আমরা সেনা ভাষায় যুদ্ধকে আমরা 4টি ভাগে আমরা পরিচালনা করি। একটিকে আমরা বলি আক্রমণ, আরেকটি বলি প্রতিরক্ষা, আরেকটি বলি পশ্চাৎধাবন উইথড্রল, আর আরেকটি বলি অগ্রাভিযান। এই 4টা অংশ মিলে একটা যুদ্ধ হয়। যে কোনো একটা যুদ্ধে ভূমি দখল করতে হলে এই 4টি কাজের যে কোনো কয়েকটিকে করতে হবে। এই বেলুনিয়ার যুদ্ধে যে একটি চতুর্থ একটি অংশ ছিল, সেটিকে আমরা বলি ইনফিল্ট্রেশন। এটি একটি স্পেশাল ধরনের অপারেশন, যেটির মাধ্যমে একটি সৈন্যবাহিনীকে বা শত্রুপক্ষকে অনেকটা বিব্রতকর অবস্থায় ফেলা যায় অত্য টেকনিকের মাধ্যমে। বেলুনিয়াতে এই 5টি যে অপারেশন অফ ওয়ার আছে, তার 3টি অপারেশন অফ ওয়ারকে অত্যন্ত সুন্দরভাবে সমন্বয় করে করা হয়েছিল। সেটি ছিল, আমাদের ছিল ইনফিল্ট্রেশন, তারপরে ছিল প্রতিরক্ষা, তারপরে ছিল প্রতি আক্রমণ। এই 3টি জিনিসকে আমরা একসাথে করতে পেরেছিলাম অত্যন্ত সুন্দরভাবে। সামগ্রিক পরিকল্পনা 23 ডিভিশনের এবং 83 মাউন্টেন ব্রিগেডের সন্ধু। আর আমাদের যে যুদ্ধের যে অংশটি, বেলুনিয়ার যে প্রথম যে অংশটি, সেটি ছিল টাস্ক ফোর্স কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমাম সাহেবের মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে। আমি তার সহকর্মী হিসেবে বলতে গেলে ওই 10ম বেঙ্গল রেজিমেন্টে আমি ছিলাম বলতে গেলে, যদিও বাইরে থেকে এসেছি তবুও সেকেন্ড ইন কমান্ড, কারণ আমিও ক্যাপ্টেন র্যাঙ্কেরই ছিলাম। আর ছিল লেফটেন্যান্ট ইমামুজ্জামান, সেকেন্ড লেফটেন্যান্ট দিদার এবং সেকেন্ড লেফটেন্যান্ট মিজান। আর একজন ছিল পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুকলেস। এরা ছিল হলো ওই 10ম বেঙ্গল রেজিমেন্টের। আর 10ম বেঙ্গল রেজিমেন্টের আরেকটা বড় অংশ ছিল, সেটা ছিল হেডকোয়ার্টার এলিমেন্ট, যেটি হলো সরাসরি ক্যাপ্টেন জাফর ইমাম সাহেবের তত্ত্বাবধানে কাজ চলতো। সেখানে 5টি কোম্পানি ছিল এবং এটির যে হেডকোয়ার্টার, যে এটিকে সমন্বয় করার একটি স্টাফ পরিকল্পনা ছিল। সেই স্টাফের মধ্যে কয়েকজন ছিল, তারা সেই যে বলেছিলাম যে তরুণ কিছু আমাদের মানে অত্যন্ত উদ্দীপনাময় যে তরুণ কিছু লেখাপড়া জানা বুদ্ধিমান তরুণ আমাদেরকে জয়েন করেছিল 28শে অক্টোবরের শেষের দিকে। তখন আমাকে যখন আমার সেক্টর কমান্ডার বললেনই যে যেতেই হবে, তখন আমি আর কি করব, তখন এসে আমার যারা ছিল তাদেরকে বুঝিয়ে, তাদেরকে একটু মোটিভেট করে, তাদেরকে উদ্দীপ্ত করে, তাদেরকে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। তারপরে সেই 150 কিলোমিটার আমাকে জার্নি করতে হলো জঙ্গলের মধ্যে দিয়ে। একজন গাইড ছিল, মাঝে মাঝে ও রাস্তা হারিয়ে ফেলতো। তারপরে আমি নিয়ে যেয়ে পৌঁছালাম রাজনগর, যেটি ছিল 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টার এবং টাস্ক ফোর্স যে হবে সেটির হেডকোয়ার্টার, এবং ক্যাপ্টেন জাফর ইমাম এটির হলো মানে বলতে গেলে সর্বাধিনায়ক। এবং তিনি এই পুরো জিনিসটাকে তৈরি করেছেন, রেডি করছেন, এবং ওনার যে যুদ্ধের কৌশল এবং যা কিছু এটি উনি পরিচালনা করছেন এই জায়গাটির থেকে, রাজনগর। আমি তো এসেছি 3rd সেক্টর থেকে। এটি হলো সেক্টর 2। এটির সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ সাহেব, আর এটির আমার সেক্টর কমান্ডার কর্নেল সফিউল্লাহ সাহেব। তো খালেদ মোশাররফ সাহেবের সাথে মাঝে মাঝে আমার দেখা হতো সেক্টর হেডকোয়ার্টারে।
তো উনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন, অত্যন্ত ফরওয়ার্ড টাইপের মানুষ। ওনার কথা ছিল যে মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ, এখানে সকলেই সিনিয়র অফিসার হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তা আমরা বললাম স্যার আমরা আবার এখানে কিন্তু আমাদের যে পাকিস্তানের যে র্যাঙ্ক ছিল আমরা ওইটাকেই রেখেছি, আমরা বদলাই নাই, তো আপনার ওখানে গেলে প্রবলেম হতে পারে। তো উনি হাসতে বলতো না না তুমি দেখো না মাও সেতুং কী করেছিল, এইসব বলতো আমাকে। তা আমি যখন রাজনগরে গেলাম আমার খুব মজা লাগলো যে জাফর ইমাম সাহেব উনি এলাকার লোক, উনি নোয়াখালীর লোক, এবং উনি নোয়াখালী ওনার লিটারালি এবং শাব্দিক অর্থেই উনি মুক্তিযুদ্ধে ওনার জন্মভূমিকে রক্ষা করছেন। উনি ফেনীর লোক, উনি ফেনীকে রক্ষা করছেন, ফেনীর টাস্কফোর্স কমান্ডার। এটা একটি আনন্দদায়কও বটে ওনার জন্য। এটা আমি মনে করি দারুণ উদ্দীপনাময় বিষয়টি। আমি সিরাজগঞ্জের মানুষ, নদীর ওপারের, আমি যুদ্ধ করছি বেলুনিয়াতে। সিরাজগঞ্জে আমাকে এখনও কেউ চেনে না মুক্তিযোদ্ধা হিসেবে। ওখানে যদি যে আপনি জিজ্ঞাসা করেন আপনি হেলাল মোর্শেদকে চেনেন মুক্তিযুদ্ধ, না উনি তো মুক্তিযুদ্ধ করে নাই, উনি তো এখানে ছিল না, উনি তাই বলবে। কিন্তু জাফর ইমাম সাহেবের বিষয়টি অন্যরকম। উনি নিজের জমি, নিজের ভূমি, নিজের মাতৃভূমিকে রক্ষা করছিলেন। আর সবচেয়ে মজা হলো উনি ক্যাপ্টেন র্যাঙ্কে, আমার অনেক সিনিয়র, কিন্তু আমিও তো ওই অক্টোবর মাসে আমাকেও ওই সেক্টর কমান্ডারদের সঙ্গে আমাকেও লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন র্যাঙ্কে দেওয়া হয়। যাই হোক, তো ওনার সঙ্গে আমার সম্পর্ক, উনি সিনিয়র মানুষ, কিন্তু যেহেতু আমি বাইরে থেকে এসেছি উনি একটু জড়িত, একটু যেন জড়তা আছে। আমার সঙ্গে পরিচয় তো আগে ছিল না, কিন্তু জড়তাটা কাটাতে সময় লাগছে। তো উনি আমাকে ওই মিজানকে, ওদেরকে সকলকে তুমি করে বলছে, তো আমাকে বলছে ক্যাপ্টেন মোর্শেদ আপনি এটা করেন। তো আমার কাছে বিষয়টা আমার কাছে যেন একটু মানে লাগছিল যে এটা সঠিক হচ্ছে না। উনি তো আমার সিনিয়র, উনি আমাকে তুমি বলবেন, এবং হৃদ্যতার যে সম্পর্ক সেটি আমাদের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে এভাবেই হয়। আমরা ছোট জুনিয়রকে তুমি বলি, জেসিওদেরকে, জুনিয়র কমিশন অফিসারকে আপনি বলি, কিন্তু হৃদ্যতার সম্পর্ক তখনই আমরা তুমি যখন বলি। তো তখন অনেকবার উনি যখন এইভাবে বলছিলেন তা আমি একটু লজ্জা পেয়ে বা ওনাকে বললাম যে আপনি আমাকে দয়া করে একটু এই আপনি বলা বাদ দিয়ে তুমি বলবেন। তো উনি সব সুলভ ভঙ্গিতে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলে টলে উনি আচ্ছা ঠিক আছে চলবে, কিন্তু উনি ওটা করেননি। উনি এখনও আমাকে আপনিই বলেন, তখন আপনিই বলতেন, আমাকে আমি তুমি বলাতেই পারি নাই। যাই হোক, আমাদের মধ্যে একটা দারুণ হৃদ্যতা গড়ে ওঠে, এবং আমি বুঝতে পারি যে উনি এই এলাকার নখদর্পণে চেনেন। এই এলাকা ওনার জন্ম, এই এলাকা উনি যুদ্ধ করেছেন, প্রথম বেলুনিয়ার যুদ্ধ, এবং এলাকাটি এতই চেনা যে আমাদের পক্ষে যে কোনো যুদ্ধ পরিচালনা করতে কোনো অসুবিধা হবে না। আমি খুব উদ্বেলিত হলাম এবং আমি কনফিডেন্সের সঙ্গে আমার কার্যক্রমগুলো শুরু করলাম, এবং উনিও আমাদেরকে একজন অতিথিকে যেভাবে গ্রহণ করে সেইভাবে গ্রহণ করেছিলেন, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা কাজটি সম্পন্ন করতে রাইট। তারপর আমি যখন বেলুনিয়াতে এসে রাজনগরে যখন উপস্থিত হলাম তখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তখন টাস্কফোর্স কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমাম সাহেব। তখন আমি ওখানে পরিচিত হলাম লেফটেন্যান্ট মোকলেস, উনি ছিলেন কোম্পানি কমান্ডার, এবং সেকেন্ড লেফটেন্যান্ট ইমামুজ্জামান, উনি একটি কোম্পানিতে অধিনায়কত্ব করছিলেন। সেকেন্ড লেফটেন্যান্ট মিজান, ওনারা কমিশন পেয়ে প্রথম মূর্তি কমিশন, যে যুদ্ধের মধ্যে যারা কমিশন পেয়েছিল সেই কমিশন অফিসার মিজান, সেকেন্ড লেফটেন্যান্ট মিজান উনি ছিলেন, এবং এদের সঙ্গে পরিচয় করালেন। আর ওনার সঙ্গে ওনার যে অরিজিনাল যে প্রাথমিক যে নিউক্লিয়াস 10 বেঙ্গল রেজিমেন্টের যে অফিসাররা ছিলেন, তার মধ্যে যে আমি যে আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে কিছু তরুণ শিক্ষিত মুক্তিযোদ্ধারা প্রাথমিকভাবে জয়েন করেছিল। ওনার স্টাফ অফিসার হিসাবে তখন কাজ করছিলেন গোলাম মোস্তফা ওনার হেডকোয়ার্টারে, এবং ওখানে ছিলেন সুবেদার মেজর মাইজুর, তারপরে অনারারি লেফটেন্যান্ট আরও কয়েকজন ছিলেন। তারা 5টি কোম্পানিকে তারা অধিনায়কত্ব দিচ্ছিলেন, অর্থাৎ ওনার সে হেডকোয়ার্টারের 5টি কোম্পানি, হেডকোয়ার্টারের স্টাফ অফিসার হিসাবে গোলাম মোস্তফা উনি স্বয়ং, এবং এর সঙ্গে এই 4টি কোম্পানি এবং আমারটি মিলে 5ম কোম্পানিটি দিয়ে আমরা এই যুদ্ধটি পরিচালনা করার পরিকল্পনা করেছিলাম, এবং উনি করেছিলেন, এবং আমি সেখানে জয়েন করলাম, এবং সেখানে আমি গেলাম। এই শুরু হলো প্রাথমিক, তারপরে হলো পর্যবেক্ষণ, তারপরে কয়েকদিন গেল। এরই মাঝখানে আমরা অক্টোবরের শেষের দিকেই জেনারেল হীরা
কর্তৃক এবং ব্রিগেডিয়ার সান্ধু আয়োজনে আমরা চূড়ান্ত বেলুনিয়া যুদ্ধের চূড়ান্ত মডেল ডিসকাশন যে পর্যালোচনাটি হয়, পর্যবেক্ষণটি হয়, সেটিতে আমরা অংশ নিলাম। আমি এবং টাস্ক ফোর্স কমান্ডার জাফর ইমাম আমাকে নিয়ে গিয়েছিলেন। আমরা বসে প্রায় 3 ঘন্টা মডেল ডিসকাশন, একটি মহড়া আমরা জানলাম। আমরা কোথায় অবস্থান নেব, কিভাবে আমরা যাব, আমাদের পরিকল্পনা কি, আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন বা সমন্বয় কে করবে, গোলন্দাজ বাহিনীর সমন্বয় কি, অন্যান্য সিগন্যালের সমন্বয় কি, অন্যান্য বাহিনী মিত্র বাহিনী যারা থাকবে তাদের অবস্থান কোথায় হবে, তারা কিভাবে আমাদেরকে সাহায্য করবে, আমরা তাদের সঙ্গে কমিউনিকেশন নিয়ে কিভাবে কথা বলবো, এবং আমরা যখন গোলন্দাজ বাহিনীর সাহায্য চাইব তা আমরা কিভাবে আমাদেরকে দেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা 3 ঘন্টা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে একটা বিশাল উদ্দীপনা নিয়ে আমি চলে আসলাম। টাস্ক ফোর্স কমান্ডার আর আমি এসে আমরা আমাদের কাজে লেগে গেলাম। বেলুনিয়া যুদ্ধের শুরুটি হলো 5ই নভেম্বরের রাত্রে। এই যুদ্ধটি চলে বলতে গেলে 10ই নভেম্বর পর্যন্ত, এবং চূড়ান্ত লক্ষ্যে অর্থাৎ এই যে বিশাল যে একটি এলাকা আমরা দখল করে নিলাম, দ্যাট ইজ ফুলগাজী এবং মুন্সিরহাট রেলওয়ে পর্যন্ত, এটি আমাদের 10ই নভেম্বরের মধ্যে শেষ হয়ে যায়, এবং 22শে নভেম্বর আমরা এই এলাকাটি দখল করে সেখানে ঈদের নামাজ পড়ার পরে আমি আমার কোম্পানিটিকে নিয়ে আমি আবার 2য় সেক্টরে ফিরে যাই 28শে নভেম্বর। এই যুদ্ধটি সংগঠিত হয় একটি বললাম যে 3টি অত্যন্ত সুচিন্তিত পরিচালিত অপারেশন অফ ওয়ার্সের মাধ্যমে: ইনফিলট্রেশন, ডিফেন্স অ্যান্ড অ্যাক্টিভ অ্যাটাক, অর্থাৎ সাপোর্টিং অ্যাটাক। এখানে আমরা বেলুনিয়া এনক্লেভটিকে আমাদের শত্রু বাহিনী ছিল 15 বেলুচ। তাদের 3টি কোম্পানি, 2টি নিয়মিত এবং 1টি কোম্পানি বেলুনিয়াতে অবস্থান করছিল। তারপরে চিতুলিয়া বা এই এলাকাটিতে ছিল ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এবং 15 বেলুচের একটি ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, তার সদর দপ্তর এবং আরও কোম্পানি মিলে এটি। এর পেছনে ছিল ফেনীতে একটি ব্রিগেড, অর্থাৎ আরেকটি ব্যাটালিয়ন, দ্যাট ইজ 39 ব্যাটালিয়ন। অর্থাৎ এখানে 2টি শক্তিশালী ব্যাটালিয়ন ছিল, এবং এটির ব্রিগেড কমান্ডার ছিল নিয়াজি, এবং ব্রিগেডটির নাম ছিল 53 ব্রিগেড। আমাদের কাজ ছিল, আমাদের পরিকল্পনা যে কাজ ছিল যে এই শক্তিটিকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে ফেলব ইনফিলট্রেশনের মাধ্যমে। এই 2 ভাগে ভাগ করে তাদেরকে আমরা বুঝাবো যে তাদের শক্তি 2 ভাগ হয়ে গেছে। এটি একটি বিশাল একটি পরিকল্পনা, কারণ এই এত বড় একটি শক্তিকে 2 ভাগে ভাগ করতে হলে আমাদের কমসে কম 3 থেকে 4টি কোম্পানির স্ট্রেংথ আমাদেরকে চুপিসারে, শব্দ না করে, রাতের অন্ধকারে আমাদেরকে তাদেরকে ভেতরে দিয়ে ঢুকে যে তাদেরকে ভাগ করে ফেলতে হবে। এটি ছিল প্রাথমিক অপারেশনের একটি অংশ। তারপরে ছিল যে তারা আমাদেরকে চেষ্টা করবে আমাদেরকে আক্রমণ করতে, এবং তারা আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের যে সমন্বয় ঘটিয়ে আবার তারা ভূমি পুনর্দখল করবে। এটি ছিল তাদের হওয়ার কথা ছিল। আমাদের কাজ ছিল এটি না হতে দেওয়া। সো তারই অংশ হিসেবে 5 তারিখের রাত্রে টাস্ক ফোর্স কমান্ডার তার যে বিশাল হেডকোয়ার্টার সেটি নিয়ে উনি একটি জায়গা দখল করে উনি অবস্থান নিলেন ইনফিলট্রেশন করে। তারপরে লেফটেন্যান্ট মোকলেস এবং লেফটেন্যান্ট মিজান তারা এই নদী ক্রস করে, রেল লাইনটি ক্রস করে, রেল লাইনটির অপর পারে সালিয়া গ্রামের ওই পাশে, অর্থাৎ সেই যে শত্রু যেটি বেলুনিয়াতে আর শত্রু যেটি চিতুলিয়াতে এবং ফুলগাজীতে, তাদের মাঝখান দিয়ে ঢুকে রেল লাইনের ওই পারে চলে গেল। আমি আমার কোম্পানিটিকে নিয়ে আমি যে দখল করে নিলাম সালিয়া গ্রাম এবং রেল লাইনটিকে এই পাশে, অর্থাৎ রেল লাইনটিকে এক পাশে আমি, এক পাশে লেফটেন্যান্ট মোকলেস এবং মিজান, এবং পেছনের দিকে ফুলগাজীকে লক্ষ্য রেখে লেফটেন্যান্ট ইমামুজ্জামানের যে কোম্পানিটি সেটি এবং দিদারের কোম্পানিটি সেটি, এটি অবস্থান নিয়েছে। অর্থাৎ আমরা
এই এত বড় বিশাল একটি বাহিনী নিয়ে আমরা এই চুপিসারে কোনো রকম তাদেরকে বুঝতে না দিয়ে আমরা তাদেরকে রাত্রে 5 তারিখে যে 2 ভাগ করে ফেললাম। এটি ছিল একটি প্রথম। এবং ব্রিগেড হেডকোয়ার্টারে ব্রিগেডিয়ার সন্ধু এবং জেনারেল হীরারা ওনারা বসে তো তসবি গুনছিলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটি গোলাগুলি শুরু হবে এবং একটি সংঘর্ষ শুরু হবে এবং এই কাজটি আর সম্পন্ন হবে না। কিন্তু ওনারা তখন বুঝতে পারেননি যে আমাদের যত বড় শক্তিই হোক না কেন, যেহেতু এলাকাটি আমাদের অত্যন্ত পরিচিত ছিল, জাফর ইমাম সাহেব বহু আগে থেকে এটিকে পর্যবেক্ষণ করে রেকি করে প্রতিটা জায়গা দেখে নিয়েছিলেন এবং আমরাও সেইভাবে দেখে রেখেছিলাম। সেই জন্য এটি একটা দুর্দান্ত একটি অপারেশন আমরা সফল হতে পেরেছিলাম। এটি ছিল প্রথম অপারেশনটি সফল। এরপরে যেটি হওয়ার কথা তাই হলো। এখন এই কাজটি করার পরে বেলোনিয়ার যে শক্তিটি ছিল, যে 15 বেলুচ রেজিমেন্টের, তাদের 2টি কাজ ছিল। একটি হলো তার আমাদেরকে ছোট ছোট আক্রমণ করে আমাদের যে আমরা তাদেরকে যে ট্র্যাপে রেখেছি সেটি থেকে বের হয়ে যে ব্যাটালিয়নের সঙ্গে মিলিত হয়ে পুনর্শক্তি পুনঃসঞ্চয় করা এবং জায়গাটিকে পুনর্দখল করা। আরেকটি হলো পেছন থেকে ব্রিগেড কমান্ডার তার যে আরেকটি ব্যাটালিয়ন এবং বাকি যে ব্যাটালিয়নটা সেদিকে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে হটিয়ে দিয়ে জায়গাটিকে পুনর্দখল করা। এখানেই শুরু হয় যুদ্ধ। এখানে আমরা 5 তারিখের রাতে আমরা যুদ্ধ শুরু করি। তারা 5 তারিখের সকালবেলা 6 তারিখের সকালবেলা থেকে তারা শুরু করে আমাদের খবর নেওয়া আমরা কোথায় আছি। এবং 6 তারিখের সকালেই প্রথমেই তারা একটি আমাদের অ্যাম্বুশে পড়ে হাওলাদার ইয়ার আলী এবং আমরা একটি ওখানে শহীদ হয়ে যান এবং আমরা অনেক অংশ শত্রু ঘায়েল করতে এবং একটি ট্রলিকে আমরা দখল করে নেই। এই অবস্থা চলতে থাকে। কিন্তু এটি বড় কথা নয়। কথাটি হলো ভূমি দখলের যুদ্ধ। আমাদেরকে পিছু হটা যাবে না। গেরিলা যুদ্ধ আমরা করছি না। ওরা আমাদেরকে আক্রমণ করেই চলবে, আক্রমণ করেই চলছে, আমরা তাদেরকে প্রতিহত করেই চলছি। এইভাবে চলল। 5 তারিখের রাত্রে আমরা পৌঁছলাম। 6 তারিখের সারাদিন, 6 তারিখের সারা রাত, 7 তারিখের সারাদিন, 7 তারিখের রাত্রে তারা একটি চূড়ান্ত আক্রমণ করলো। এই আক্রমণের মেইন অংশটি ছিল আমার ডেল্টা কোম্পানির উপরে আর মিজান আর মোখলেসের, লেফটেন্যান্ট মোখলেসের এবং মিজানের যে কোম্পানিটি আমার ডান দিকে ছিল তাদের উপরে। এটি ছিল তাদের চূড়ান্ত আক্রমণ। এই আক্রমণের সারা রাত 11:30টায় আক্রমণটি তারা পরিচালনা করে। আমরা সারা রাত তাদেরকে প্রতিহত করি। 2 দিন 3 দিন পারি হয়ে গেছে। আর পেছন থেকে যে মর্টার এবং আর্টিলারি দিয়ে আমাদেরকে আঘাত করা হচ্ছিল, দিনের বেলা বিমান দিয়ে আঘাত করা হচ্ছিল, সেগুলোকে আমরা প্রতিহত করেছি। সবচেয়ে বড় কথাটি হলো আমরা ভূমি দখল করেছি, বাংলাদেশের মাটি দখল করেছি, আমাদের উপরে আক্রমণ হয়েছে, আমরা পিছু হটি নাই, আমরা থেকেছি এবং আমরা যুদ্ধ চালিয়ে গিয়েছি। বেলোনিয়া যুদ্ধের দ্বিতীয় যে অংশটি ইনফিল্ট্রেশন এবং প্রতিরক্ষায় যে সাহসিকতা, যে নৈপুণ্য, যে দৃঢ়তা আমরা দেখিয়েছিলাম, সেটির কারণে প্রায় 6 দিন পারি হয়ে যাওয়ার পরেও পাকিস্তানের এই 15 বেলুচ রেজিমেন্ট একটি জায়গাতেও আমাদের থেকে হটাতে পারেনি, একটি জায়গায়ও আমাদেরকে নিয়ে যেতে পারেনি এবং তারা ধীরে ধীরে ক্ষয় হয়ে চলেছে। এবং 7ই নভেম্বরের রাত্রে যে আক্রমণে পরের দিন সকালে আমার কোম্পানিতে আমরা খুঁজে 21টির মৃতদেহ আমরা দেখতে পেয়েছি এবং 4টি প্রিজনার অফ ওয়ার অর্থাৎ যুদ্ধবন্দী আমি পিছনে পাঠিয়ে দিয়েছি সেক্টর হেডকোয়ার্টারে। সো এইভাবে আমরা তাদেরকে ক্ষয় করতে চলে হয়েছি। তৃতীয় অবস্থাটি আসে বেলোনিয়া যুদ্ধের হলো যে চূড়ান্ত আক্রমণ। প্রায় 10 দিন চলে যাওয়ার পর যখন ব্যাটালিয়ন থেকে কোনো খাদ্য সাহায্য কিচ্ছু আসছে না, আর সামনে যে শক্তিটি 15 বেলুচের যে শক্তিটি তারা ধীরে ধীরে ক্ষয় হয়ে তাদের মৃত্যু হচ্ছিল, তখন তারা বলতে গেলে সারেন্ডারের জন্য তৈরি হচ্ছে। কিন্তু সারেন্ডার করতে আরও সময় লাগবে। অন্যদিকে আমি যেটি বলেছি, তৃতীয় যে ফেজটি ডিসেম্বর মাস এসে যাচ্ছে, যুদ্ধ শুরু করতে হবে, সুতরাং আর দেরি করা চলবে না। তখন আমাদের যে মিত্রবাহিনী ছিল
তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের এই ফায়ার বেসের সাহায্যে আমরা তাদেরকে ফায়ার সাহায্য দেব এবং ছোট ছোট প্রবিং আক্রমণ করব এবং তারা তৃতীয় ডোগরা রেজিমেন্ট দিয়ে বাঁ থেকে আক্রমণ করে এই জায়গাটিকে সম্পূর্ণ দখলে নিয়ে আসবে। সেটি আমরা করেছিলাম 10ই নভেম্বরের মধ্যে, এবং 10ই নভেম্বরে প্রায় 72 জন সৈনিক সারেন্ডার করে 15 বলুচের সঙ্গে অন্যান্য ইপিসিএফ রাজাকার অনেক ছিল। আর 72 জনের মধ্যে আমার সাথেই মৃত্যু হয়েছিল 21 জন, হাওলাদার ইয়ার আলীর সঙ্গে মৃত্যু হয়েছিল প্রায় 10-15 জন। আর বাকি যারা ছিল কিছু কিছু হয়তো আমাদের ফাঁক ফোকর দিয়ে অস্ত্রহীনভাবে পালিয়ে চলে যেতেও পেরেছিল। তাই বাকি এই 72 জন এবং অন্যান্য মিলে তারা ফাইনালি চূড়ান্তভাবে সারেন্ডার করার পর আমাদের সেই ভূমি দখল, বাংলাদেশে আমাদের পতাকা উড়াতে হবে। আমরা 22শে নভেম্বর বাংলাদেশের পতাকা উড়িয়ে ঈদের নামাজ পড়ে আমরা এই বেলোনিয়া থেকে আমি ফিরে চলে যাই আমার সেক্টরে। আর ফেনীর দিকে এগিয়ে যেতে থাকে 10ম বেঙ্গল রেজিমেন্ট এবং মিত্রবাহিনী। আগেই বলেছি যে বেলোনিয়া যুদ্ধটি একটি ব্যতিক্রমধর্মী যুদ্ধ ছিল। একটি প্রিলিমিনারি অংশের বিশাল ভূমি দখলের যুদ্ধ ছিল এবং 3 ধরনের অপারেশনাল ওয়ারকে ব্যবহার করে আমরা পাকিস্তানের একটি বড় 15 বেলুর রেজিমেন্টেরকে প্রায় ধ্বংসপ্রান্তে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। পাকিস্তান বাহিনী বুঝতে পেরেছিল যে তাদের দিন ঘনিয়ে এসছে। এটি ছিল বেলোনিয়া যুদ্ধের একটি সিগন্যাল, যেটি আমরা মনে করি আমরা দিতে পেরেছিলাম। বেলোনিয়া যুদ্ধে আমাদের সাহস, আমাদের ট্যাকটিক্স, আমাদের কৌশল এবং আমাদের যে মনোবল ছিল সেটি অনেক বাড়িয়ে দিয়েছিল এই জেতার পরে। চিন্তা করুন, 22শে নভেম্বরে আমরা ঈদের জামাতের নামাজ পড়তে পেরেছিলাম বেলোনিয়াতে বাংলাদেশের পতাকা উড়িয়ে। তখনও কিন্তু 3রা ডিসেম্বরের যে নিয়মিত যুদ্ধ শুরু হয়নি, হতে তখনও আরও বেশ কয়েকদিন দেরি আছে এবং বাংলাদেশ স্বাধীন হতে 16ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এটি ছিল বেলোনিয়া যুদ্ধের একটি অসাধারণ দিক। আরেকটি হলো যে বেলোনিয়া যুদ্ধে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতির মধ্যে আমার 2য় বেঙ্গল রেজিমেন্টের প্রথম যে ক্যাজুয়ালিটি যেটি হয় সেটি হলো আমার নায়েব সুবেদার জব্বার নামে আমার একজন সুবেদারের, যিনি আমার সঙ্গে 5 তারিখের আগে 3 তারিখে আমরা যখন পর্যবেক্ষণে যাই তখন আমরা মিলে পাকিস্তান বাহিনীটিকে পর্যবেক্ষণ করছিলাম। ওই পর্যবেক্ষণের সময় উনি একটি মাইনফিল্ডের মধ্যে পড়ে যান এবং সেই মাইনফিল্ডের মধ্যে ওনার পাটি হারিয়ে ফেলেন এবং ওনাকে আমরা অনেক কষ্টে ওনার পাটিকে ওখানে রেখে আমাদের পাটিকে ছেড়ে ওনার দেহটিকে নিয়ে আমাদের ফিরে আসতে হয়েছিল সেই পর্যবেক্ষণ থেকে। এটি আমি ছিলাম, আমার সঙ্গে আরও 3টি প্লাটুন কমান্ডার ছিল এবং আমার হেভি মেশিন গানের যারা বাড়ি এবং মাসমত এরা ছিল। এদেরকে নিয়ে আমি ফিরে চলে আসি। বলতে গেলে পাকিস্তান সেনাবাহিনীর পুঁতে রাখা সেই নুইসেন্স মাইনফিল্ড দিয়ে এইটিকে দিয়েই আমাদের রক্তক্ষরণ শুরু হয়েছিল 2য় বেঙ্গলের এই সুবেদার সাহেবকে নিয়ে। এরপরে যুদ্ধে আমার কোম্পানির আরেকজন লান্স নায়ক, লান্স কর্পোরাল লতিফ, তিনি মর্টারের আঘাতে আমার হেডকোয়ার্টারেই, আমার সদরে বসেই মর্টারের আঘাতে উনি মৃত্যুবরণ করেছিলেন। ওনার কবরটি এবং ওনার সমাধিটি এখনও বেলোনিয়াতে আছে। এছাড়া বেলোনিয়া যুদ্ধে 10ম বেঙ্গল এবং সেক্টর হেডকোয়ার্টারের সেক্টর ট্রুপস যারা ছিল তাদের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে ইয়ার আহমদ হাওলাদার, ইয়ার আহমদ যিনি প্রথম এই 6 তারিখের সকালে যে ট্রলিটি ধ্বংস করেছিলেন, সেখানে উনি তাদেরকে ধ্বংস করার পর, পাকিস্তান বাহিনীকে হত্যা করার পর উনি মৃত্যুবরণ করেছিলেন এবং সেই সঙ্গে সেক্টরের অন্যান্য ট্রুপ সহ প্রায় 10-12 জন সৈনিক আহত এবং নিহত হয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা সৈনিক, আমাদের আহত নিহত হওয়াটাই স্বাভাবিক। সেটিকে আমরা মেনে নিলেও আমাদের মনে থেকে অনেক কষ্ট সবসময়ই হয়, কারণ যারা মৃত্যুবরণ করে তারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে খুব কাছে জড়িয়ে থাকে। তাদের নামগুলো আমাদের সবসময় স্মরণ থাকে এবং আমরা অনুভব করি। আমার সঙ্গে আমার যে প্লাটুন কমান্ডার ছিল নায়েব সুবেদার মোমেন, তারপরে যে আমার যে যুদ্ধটির কথা আমি বলেছি, যে 7 তারিখের রাত্রে যে যুদ্ধটিকে প্রতিহত করেছিল একজন, ও ছিল আমার সেকশন কমান্ডার,
যারা মেশিন গানগুলোকে চালিয়ে এই পাকিস্তান সেনাবাহিনীর 21টি মৃতদেহ তারা তারা হত্যা করতে পেরেছিল, সেই যে সৈনিকরা তাদের মধ্যে অনেকেই নায়েক তাজুল, নায়েক হানিফ, নায়েক ইসলাম, এরা আমার সঙ্গে ছিল সেই যুদ্ধে। সবচেয়ে দুঃখের বা হৃদয় ভারাক্রান্ত বিষয়টি হলো এই নায়েব সুবেদার মোমিন যিনি এই যুদ্ধটি পরিচালনা করেছিলেন, তিনি মাত্র 83 দিন পর বাংলাদেশের ভেতরে মিরপুরের যুদ্ধে এই নায়েক তাজুল, এই নায়েক হানিফ, এই নায়েক এবং এই সুবেদার মোমেন ওনারা মৃত্যুবরণ করেছিলেন। আমার সাথে আমার পাশে দাঁড়িয়ে সারা দিনের যুদ্ধে ওনারা জীবন হারিয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। ওনারা সেই মুক্তিযুদ্ধের সেই ফলটিকে ওনারা ভোগ করতে পারেননি। আমার সঙ্গে ওনারা ছাড়াও আরও 42 জন সৈনিক প্রাণ দিয়েছিলেন এই মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে শেষ যে যুদ্ধটি মিরপুরের যুদ্ধ সেইটিতে, এবং তাদের প্রায় অর্ধেক অংশই এই বেলুনিয়া যুদ্ধে অংশ নিয়েছিল। তখন আমরা কখনোই ভাবতে পারিনি যে 83 দিন পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের এই সৈনিকগুলো প্রাণ দিতে হবে এবং জীবন দিতে হবে। স্যার, কোনো একটা স্মরণীয় মুহূর্ত যদি বলতেন বেলুনিয়া যুদ্ধের। বেলুনিয়া যুদ্ধের স্মরণীয় মুহূর্তটি হলো একটি ব্যর্থতা বলতে পারেন। আমি 6 তারিখের সারাদিন পাকিস্তান বাহিনী আমাদের উপরে আক্রমণ পরিচালনা করে। সেটি হলো মর্টার এবং আর্টিলারি রেজিমেন্ট দিয়ে আমাদের ছোট্ট এলাকাটিকে তারা সারা দিন আঘাত করতে থাকে, আঘাতের পর আঘাত করতে থাকে, আমাদেরকে পিন ডাউন করে রাখে যাতে ওরা আমাদেরকে রিকনয়েসারটা ঠিকমতো করতে পারে এবং আমাদেরকে রাত্রিবেলায় আক্রমণটা করার যে পরিচালনা সে ঠিক করে দেখতে পারে। কিন্তু সময় যেহেতু বয়ে যাচ্ছে এবং সারা দিনে আমি আমার ডান দিকে লেফটেন্যান্ট মোখলেসের সঙ্গে আমি সমন্বয়টি করতে পারিনি। রেল লাইনটির বাঁ পাশে ওর মেশিন গান, আমার যে ডান পাশের মেশিন গান, আমার বাঁ পাশের মেশিন গানটিকে আমি সমন্বয় করতে পারিনি এই গোলার আঘাতের জন্য। তো আমি অনেকক্ষণ ধৈর্য ধরে থেকে বেলা 3টার দিকে ভাবলাম যে যাই হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, গোলার আঘাত যতই আসুক না কেন, এটিকে সমন্বয় করতে হবে। তাহলে রাত্রেবেলা যদি আক্রমণটি আসে তাহলে আমাদের সমন্বয় না থাকলে ফাঁক ফোকর দিয়ে ওরা যদি ঢুকে পড়ে তাহলে আমাদের ওখানে থাকা সম্ভব হবে না। এই চিন্তাটি করে আমার সিনিয়র জেসিও ওবায়দুল বারকি, ওনাকে সঙ্গে নিয়ে আমি বাইরে বের হয়েছি। গোলাগুলি চলছে, শেলিং পড়ছে। আমি যখন ঠিক সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আমি ওই রেল লাইনের উপরে যাব, প্রায় 400 গজ দূরে হেঁটে যেতে হবে, মোখলেস আসবে। এই পরিকল্পনায় যখন এগোচ্ছি হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি যে 4টি বিন্দুর মতো দেখা যাচ্ছে আকাশে, দূরে দেখা যাচ্ছে। এটি ছিল 4টি F-86 বিমান এবং এই যুদ্ধ বিমান যেটি এগিয়ে আসছে আমাদের দিকে। এই যুদ্ধ বিমান 4টিকে দেখে আমি বুঝতে পারলাম যে ওরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, সরাসরি আক্রমণ করবে। আর আমি তাকিয়ে দেখলাম যে মেশিন গানের যে পরীক্ষাটি সেটি রেল লাইনের উপরে, সেখানে 4টি ছেলে রেল লাইনের পরীক্ষার বাইরে, ট্রেঞ্চের বাইরে উপরে বসে দাঁড়িয়ে ওরা মুক্ত বাতাস নিচ্ছে। ওদের আর ভালো লাগছে না ওই গর্তের মধ্যে থাকতে 2 দিন ধরে। ওরা একটু বাইরে বসে আছে এবং একটু বাতাস খাচ্ছে, এরকম একটা ভাব। আমি ওদের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ ডান দিকে যখন তাকিয়ে দেখলাম যে ওইটি আসছে, আমি বুঝতে পারলাম যে ওদের মৃত্যু ঘনিয়ে এসছে। ওরা যদি এখন ভেতরে না যায় তাহলে ওই রেল লাইনের উপর দিয়েই ওই ফায়ারিংটা চলবে। আমি আর বারকি আমরা ওদের দিকে তাকিয়ে আমরা চিৎকার করে ওদেরকে বলার চেষ্টা করছি যে তোমরা সাইন দিয়ে বলার চেষ্টা করছি যে তোমরা ভেতরে ঢোকো। ওরা কিন্তু কিছু বুঝতে পারছে না। ওরা মনে করছে আমরা বোধহয় ওদের সঙ্গে কিন্তু আলাপ করার জন্য বা কিছু বলার জন্য বা কোনো কিছু জানার জন্য আমরা ওর সঙ্গে কথা বলছি। এই অবস্থাতে এই 10 সেকেন্ডের মধ্যে এই 4টি যুদ্ধজাহাজ এসে গেল এবং ঠিক আমার চোখের সামনে ওদের উপর দিয়ে, ঠিক ওই জায়গাটি দিয়েই, যেহেতু রেল লাইনটি সোজা বরাবর, ওদের উপর দিয়ে গুলি করতে করতে চলে গেল। আমার চোখের সামনে 400 গজ দূরে 4টি তরতাজা ছেলে একসাথে নিমিষে মৃত্যুবরণ করলো এবং মাটির সঙ্গে মিশে গেল যেন মনে হলো আর কি। এই অভিজ্ঞতাটি আমার আগেও হয়েছে। আমি নিজেও এই বিমানের আঘাতে প্রথম আশুগঞ্জের যুদ্ধে আমি আহত হয়েছিলাম।
জেনারেল নাসিম, ক্যাপ্টেন নাসিম সাহেব এবং আমরা একইভাবে একটি কাজ করতে যেয়ে বিমান পেছন থেকে এসে আমাদেরকে আক্রমণ করে এবং আমরা আঘাতপ্রাপ্ত হই। ওই আঘাতপ্রাপ্তর একটি স্প্লিন্টের গুলিটি আমার বাম হাতে লেগেছিল এবং সেটি এই 40 বছর পরে এখনও ওখানে ওই অবস্থাতেই আছে এবং ওটি আমি বয়ে বেড়াচ্ছি 50 বছর ধরে। ওটিকে আর বের করার সময় হয়নি। আর নাসিম সাহেব আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে চলে গিয়েছিলেন। এই বিমানের এই ভয়ঙ্কর জিনিসটি আমি ওদেরকে বোঝাতে পারিনি। অত্যন্ত মনে হচ্ছিল যেন আমি গিল্টি ফিল করছিলাম যে ওদেরকে আমি বোঝাতে পারিনি যে ওদের মৃত্যু এত কাছে। ঠিক 10 সেকেন্ডের মাথায় ওরা আমার চোখের সামনে একদম ধূলিসাৎ হয়ে গেল যেন। বিমানের ওই প্রায় মিনিটে 1000 গুলি বের হয়, এই 50 মিলিমিটার এই আপনার ক্যালিবারের গান, 6টি গান থাকে। এটি ঝাড়ু দেওয়ার মতো করে নিয়ে যায়। ওরা যেন মনে হলো যেন ওদেরকে দেখে মনে হলো ওরা এক মুহূর্তে দাঁড়িয়েছিল, দ্বিতীয় মুহূর্তে ওরা যেন মাটিতেও নেই। এরকম একটা দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমাদেরকে অনুভবটা করতে হয়েছিল। খুবই খারাপ লেগেছিল নিজের অভিজ্ঞতা থেকে যে ওদেরকে বাঁচাতে পারিনি একটু দূরের থেকে। স্যার, ওই সময় আপনার বয়স কেমন ছিল এবং আপনার পরিবারের কথা যদি একটু বলতেন। তখন আমি ব্যাচেলার ছিলাম, 24 বছর বয়স ছিল। পাকিস্তান সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট। পরবর্তীতে বাংলাদেশ সরকার কর্তৃক অক্টোবর মাসে প্রমোশন হয়ে ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়েছি। তখন বয়স ছিল 24। তখন ধারণা ছিল যুদ্ধটি শুরু হওয়ার আগে, তখন ধারণা ছিল পৃথিবীতে অনেক রঙিন মনে হতো, পৃথিবীতে এগিয়ে যাব, পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাটাকে বিবাহ করব আর জীবনকে সুন্দর করব। এটি ছিল তখনকার ধারণা। ঠিক 1 বছরের মাথায় মুক্তিযুদ্ধ যখন শুরু হলো বুঝতে পারলাম যে জীবন এত সোজা নয়, যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে এবং ভবিষ্যৎ কি কখনোই জানতে পারিনি 9 মাস পর্যন্ত, যেদিন পর্যন্ত না আসলেই 16 তারিখে সারেন্ডারটি হয়েছিল। আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো কিছু অপূর্ণ নাই আমি মনে করি। আমি পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলাম। পাকিস্তান সেনাবাহিনীতে আমি প্রথম 10 জনের মধ্যে আমার স্থান ছিল আমি যখন একাডেমি থেকে বের হই, এবং আমি ভেবেছিলাম পাকিস্তান সেনাবাহিনীতেও আমি অত্যন্ত ভালো করব এবং আমার অবস্থান ভালো হবে। কিন্তু যুদ্ধের সেই যে অনুভূতি, দেশের প্রতি যে দেশ আমার হয়েছে এবং আমি এই দেশকে জন্ম দিয়েছি, বঙ্গবন্ধুর সঙ্গে আমি কাজ করেছি এবং আমার জীবনের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো প্রায় সবই তো পূর্ণ হয়েছে। আমি সেনাবাহিনীর সবচেয়ে বড় পদটি আমি পেয়েছি, সেটি হয়তোবা আমার যোগ্যতায়, কিন্তু তার মানেই এই না যে সব জেনারেলি যে যোগ্যতায় হয়েছে বলেই যে সে স্যাটিসফাইড তা না। কিন্তু আমি বাংলাদেশের জেনারেল হতে পেরেছি, বাংলাদেশকে আমি স্বাধীন করতে পেরেছি, এটি হলো আমার সবচেয়ে বড় পরিচয়। এবং আমি নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে যত প্রাউড মনে করি, আমি একজন জেনারেল হিসাবে ততখানি মনে করতে পারি না। আমি মনে করি যে মুক্তিযুদ্ধটি আমাদেরকে এক ধরনের অনুভূতি বা তাড়না এনে দিয়েছে, যেটি আমাদের জাতিকে আমরা বিশ্বের বুকে স্থান করে দিতে পেরেছি। এটি সবচেয়ে বড় আমার জন্য পাওনা ছিল বলে আমি মনে করি। আমার তরুণ জীবনের যে ইচ্ছা আর পরবর্তী যে পাওয়া, আমি মনে করি আমি তার চেয়ে বেশি পেয়েছি। এটি একটি শুধু কারণ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে। পাকিস্তানে আমি লেখাপড়া করেছি, পাকিস্তানে আমি অনেক পাকিস্তানি বন্ধুবান্ধব আছে। পাকিস্তানের সাথে আমার সম্পর্কটি যত ভালোই হোক না কেন, ওদের যে একটা বৈরী ভাবটি আমি বুঝতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে শ্রদ্ধা করত, ব্যক্তিগতভাবে আমি অনেক পাকিস্তানিদের চেয়ে ভালো ছিলাম, কিন্তু সেটি আমার বড় পাওনা না। আমার বড় পাওনাটি হলো যে আমি আমার দেশ এবং জাতিকে আমি একটা জায়গায় নিতে আসতে পেরেছি, যেটি আমার স্যাটিসফ্যাকশন বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত পাওনাটি অন্য। আর যদি বলেন মুক্তিযুদ্ধ থেকে কি পেয়েছেন, আমি বলবো মুক্তিযুদ্ধের কারণে, বঙ্গবন্ধুর সেই সফল চিন্তার কারণে আজকে আমরা যেখানে এসেছি, আমরা সেখানে কখনোই আসতে পারতাম না, এই 50 বছরেও পারতাম না। আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি বিশ্বের বুকে, এটি এই দেশ স্বাধীন না হলে এটি কখনোই হতো না। বাঙালি জাতির যে মেধা, সেটি যে এখন যেভাবে বিশ্বের বুকে দাঁড়িয়ে গেছে, সেটি কখনোই ওই অবস্থানে থাকলে আমরা পেতাম না। মুক্তিযুদ্ধের এটি ফল। আমাদের মধ্যে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, আমাদের এগিয়ে যাবার মধ্যে বাধা আছে এবং সেখানে কেউ ভালো করতে পারবে, কেউ ভালো করতে পারবে না, সেই দ্বন্দ্ব থাকবে। সেটি থাকাটাই স্বাভাবিক। কোনো মানুষই
জানতা হতে পারেন না এবং কোনো মানুষই সব কিছু ভালো করতে পারেন না। এটা আমাদের মেনে নিতে হবে এবং আমাদের গণতন্ত্র থাকতে হবে এবং আমাদের ধর্মনিরপেক্ষতা থাকতে হবে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে ধারণাটি এটিকে বয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা যে আশা নিয়ে 50 বৎসর আগে রক্ত দিতে গিয়েছিলাম, আমরা স্বাধীন করতে গিয়েছিলাম, সেটা যাতে পূর্ণ হয়। দেশ আমরা পেয়েছি, কিন্তু দেশ পেলেই হবে না, আমাদের আরও কিছু পেতে হবে, আমাদের ভবিষ্যৎ পেতে হবে এবং আমরা পৃথিবীর বুকে দাঁড়াতে হবে। বাঙালি জাতীয়তাবাদ একটি আমাদের যুদ্ধের সময় আমাদের একটি যে অনুভূতি ছিল যে আমরা ধর্মনিরপেক্ষ হব, আমরা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক হব, আমরা আমাদের সম্পদের সুষ্ঠু বন্টন হবে, আমাদের সকলেই ভালো থাকতে পারবো এবং আমরা পৃথিবীর বুকে একটা মানুষ জাতি হিসেবে দাঁড়াতে পারবো, সেইটি আমাদেরকে পেতে হবে। সেটি আমি মনে করি আমরা সেদিকে ধাবিত হচ্ছি। একটু দেরি হয়ে গেছে, হয়তো একটা জেনারেশন, আপনাদের মতো যারা ইয়াং জেনারেশন, তারা হয়তো অনেকটা হারিয়ে গেছে। আমাদেরও অনেক কিছু মুক্তিযোদ্ধা যারা ছিলেন পাওয়ার আশা ছিল, অনেকটি ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু আমি মনে করি শেষ দিকে আসলেও এখন যেন সেটার উত্থান হচ্ছে। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানও ছিলাম, নির্বাচিত, এবং আমি প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে দেখেছি তাদের জীবনের চাওয়া পাওয়ার মধ্যে একটাই ছিল যে তাদেরকে যারা নিগৃহীত করেছিল তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। সেটি হলো আমাদের বিরুদ্ধে যারা চারণ করেছিল মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরে এবং এখনও যারা করছে, তারা যেন আমাদের বিরুদ্ধে না দাঁড়াতে পারে। রাজনীতি, রাজতন্ত্র এগুলো চলবে, কেউ পাওয়ারে আসবে, কেউ পাওয়ার থেকে যাবে, কিন্তু মূল চেতনাটা এই 2 লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের যে প্রজন্ম, তাদের মনের ভিতরে একটি আশা যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে যেন ঠিক থাকে এবং এটিকে ধরে রাখলেই আমাদের দেশ সেখানেই যাবে যেখানে বঙ্গবন্ধু চেয়েছিলেন, যেখানে আমরা চাচ্ছি এবং যেখানে আমাদের প্রজন্মটি চাচ্ছে। এটি আমরা চাই। আমরা চাই আজকে যে সন্তানটি, আমার যে মুক্তিযুদ্ধের চেতনার সন্তানটি, যার একটি শার্ট আছে, সে যেন জীবন শুরু করতে পারে 2টি শার্ট দিয়ে, সে যেন জীবন শুরু করতে পারে ভালো লেখাপড়া দিয়ে, সে যেন জীবন শুরু করতে পারে তার যে আশা, সংসার, সুন্দর জীবনের আশাটি যেন তার নষ্ট না হয়। আমরা মৌলবাদ, ধর্মান্ধতা এগুলো দিয়ে আমাদের এই জীবন চেতনাকে নষ্ট করতে চাই না। কারণ আমরা যখন যুদ্ধ শুরু করেছিলাম তখন কিন্তু ধর্মান্ধতা দিয়েই আমাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। আমরা মুসলমান এবং সব ধর্মের লোকই যুদ্ধ করেছিল, কিন্তু আমাদেরকে ভারতের চর, ভারতের গোয়েন্দা বা আমাদেরকে এই ধরনের অপবাদ দেওয়া হয়েছিল। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের সন্তানরা এবং প্রজন্মরা এটি যেন ধরে রাখতে পারে যে আমাদেরকে অপবাদ থেকে বের হতে হবে এবং আমরা এই চেতনা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমাদের সন্তানদের ভালো থাকার মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা সঠিক ছিলাম, বঙ্গবন্ধু সঠিক ছিল, চেতনাটি সঠিক আছে এবং আমরা এগিয়ে যাব এবং পৃথিবীতে বুক উঁচু করে দাঁড়াবো। যেহেতু এই যুদ্ধটি হয়েছিল নভেম্বর মাসে এবং 5 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত, এই সময় যে পাকিস্তান বাহিনী আমাদের কাছে যে সারেন্ডার করেছিল, সেই সারেন্ডার বলতে গেলে মুক্তিযোদ্ধাদের কাছেই করেছিল। আমি ব্যক্তিগতভাবে 4 জনকে সারেন্ডার করেছিলাম, 21 জনকে হত্যা করতে পেরেছিলাম। এটি হলো, আমি বলছি বেলুনিয়া যুদ্ধের কথা। এর আগে আশুগঞ্জে অনেক হত্যা করেছি, সেটি অন্য বিষয়। এবং তারা আমাদের কাছে সারেন্ডার করেছে এবং ওই সারেন্ডার করার পরে তাদের এক ধরনের একটা ডুবিয়াস কথা তারা বলতো আর কি। তারা মুক্তিযোদ্ধার কাছে সারেন্ডার হলে আমাদেরকে বলতো, ভাই তোমরা তো মুসলমান, তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা আমাদেরকে ভারতীয়দের কাছে পাঠিয়ে দিও না, কারণ ওরা হিন্দু। আর ওদের কাছে ধরা পড়লে বলতো যে ভাই তোমরা তো সৈনিক, আমরাও সৈনিক, আমাদেরকে মুক্তিযোদ্ধাদের কাছে দিও না, কারণ তারা আমাদেরকে হত্যা করবে। এই ধরনের ডুপ্লিসিটি ওদের মধ্যে ছিল অনেক এবং সেটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু এটা সত্য যে বেলোনিয়ার যুদ্ধে তো সারেন্ডার তারা করেছে, তার পরবর্তীতে যে 72 জন সারেন্ডার করলো আমাদের কাছেই তো করলো এবং সেই সারেন্ডারটাকে তো আমরা বলতেই পারি যে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ের, মানে অগ্রাভিযানের প্রাথমিক পর্যায়ে যে সারেন্ডারটি মাস আকারে হয়েছিল, বেশি আকারে হয়েছিল, সেটি বেলোনিয়া যুদ্ধে হয়েছিল। ওইটা আমি ওই টাইম টিভিতে বলেছিলাম। ওখানে একজন আমাকে কন্ট্যাক্ট করেছিল, ডক্টর জিয়াউদ্দিন, উনি আমার সঙ্গে মুক্তিযুদ্ধে ছিল,
উনি ওখানে এখন নেফ্রোলজির হেড পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি হসপিটালের। তো আমি ওখানে বলেছিলাম যে আমি যখন শেষ পর্যন্ত অনেক প্রায় 120 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে শেষ পর্যন্ত যখন রাজনগরে এসে পৌঁছালাম, তখন সদাহাস্য টাস্ক ফোর্স কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমাম সাহেব লম্বা লম্বা পা ফেলে এসে উনি আমাকে স্বাগত জানালেন। সেই স্বাগতর সাথে আমি দেখতে পেলাম যে উনি আগে থেকে এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন যে সঙ্গে সঙ্গে কিছু লোক এসে আমার পেছনে যে বাহিনীটি ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল, তাদের এলাকা দেখিয়ে দিচ্ছিল, তাদের যে তাম্বু এবং তাঁবু যে অন্যান্য জায়গা তাদেরকে নিয়ে যাওয়া সুষ্ঠুভাবে শুরু হয়ে গেল। উনি ওখানে আমার সঙ্গে করমর্দন করার পর ওনার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এখানে ছিলেন ওনার যে 10ম বেঙ্গল রেজিমেন্টের দাঁড় করানো 10ম বেঙ্গল রেজিমেন্টের যে মেইন যে অংশগুলো, সেখানে ছিল লেফটেন্যান্ট মুখলেস, উনি ছিলেন একটি কোম্পানি কমান্ডার। তারপরে ছিল সেকেন্ড লেফটেন্যান্ট ইমামুজ্জামান এবং উনি পাকিস্তান সেনাবাহিনীর, এনারা দুইজনেই। আর ছিল সেকেন্ড লেফটেন্যান্ট মিজান উনি এবং সেকেন্ড লেফটেন্যান্ট দিদার, এনারা দুইজন হলো বাংলাদেশের প্রথম যে কমিশন লাভ করে অফিসার, নিয়মিত অফিসার হিসেবে সেই দুইজন অফিসার। তারা 13ই অক্টোবরে এসে ওনার সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা ততদিনে রেকি করে পর্যবেক্ষণ করে এলাকাটিকে দেখে ফেলেছেন। আর তার সঙ্গে আরেকটি বিশাল একটি দল ছিল, সেটি হলো ওনার সেই যে নিউক্লিয়াস, 10 ইস্ট বেঙ্গলের নিউক্লিয়াস, যেটাতে ছিল সেই যে আমি বলেছিলাম যে তরুণ যে কিছু শিক্ষিত যোদ্ধারা প্রথম দিকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে জয়েন করেছিল, সেটি গোলাম মোস্তফা ওনার স্টাফ অফিসার হিসেবে কাজ করছিল। আর সঙ্গে ছিল সুবেদার মেজর মাইজুর, সুবেদার মেজর অন্যান্য কয়েকজন ছিল। একটি জিনিস আমি এখানে বলতে চাই যে আপনারা হয়তো সকলে আমরা জানি যে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। উনি বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনীকে বিতাড়িত করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। উনি ডাক দিয়েছিলেন সকলের জন্য, কিন্তু যুদ্ধ করতে বলেছিলেন যোদ্ধা বাহিনীদেরকে। কিন্তু একটি বিষয় উনি বলেছিলেন যে বাংলার জনগণ এটিকে প্রতিহত করবে। ওনার যে কথাটি যে বক্তব্যটি ছিল সেটি কত ওয়াইড স্পেকট্রামে এটা এফেক্ট করেছিল সেইটি বোঝা যায় গোলাম মোস্তফাকে দিয়ে। গোলাম মোস্তফা ছিল একজন ছাত্র, আর জাফর ইমাম সাহেব ছিলেন সেনাবাহিনীর FF রেজিমেন্টের, আর আমি ছিলাম বেঙ্গল রেজিমেন্টের। বঙ্গবন্ধুর যে ডাকটি সেটি কত মানুষকে কত স্পেকট্রামে আকৃষ্ট করেছিল এইটি থেকে বোঝা যায় যে মোস্তফা ওখানে বসে আছে যুদ্ধের জন্য তৈরি, সে যুদ্ধের কিছু জানে না, সে তৈরি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। আর জাফর ইমাম সাহেব FF রেজিমেন্ট, বেলুচ রেজিমেন্ট, আর আমি দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট, আমরা একই সুতোয় গাঁথার মতো বঙ্গবন্ধুর ডাকে একসাথে যে উপস্থিত হয়েছি, এটি ছিল এই রাজনীতির চরম যে আসল যে আমাদের যে উদ্দেশ্যটি বঙ্গবন্ধুর ডাকের, সেটি প্রমাণ করে এই স্পেকট্রামটি দিয়ে। জাফর ইমাম, গোলাম মোস্তফা, হেলাল মুর্শেদ, আমরা কোথায়, কিন্তু আমরা এক হয়ে গেছি এই মুক্তিযুদ্ধে। এটি ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় এলিমেন্ট, জেতার দ্বারা আমরা মুক্তিযুদ্ধে জিততে পেরেছি 9 মাসের মধ্যে। তেলিয়াপাড়া গেলাম, তেলিয়াপাড়া যাবো, হাত ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, আমাকে ব্যান্ডেজ করছিল আমি আর জেনারেল নাসিম সাহেব, ওনার লাগছিল এইখানে। তো ওই ব্যান্ডেজ করছিল ওইখানেই ব্যান্ডেজ করছে ওই ডক্টর আবেদ, উনি এখন USA-তে আছে, সিতারার জামাই, বীর প্রতীক সিতারা আছে নামে, ওর জামাই। হ্যাঁ, ওকে আমরা ধরে নিয়ে গেছিলাম ময়মনসিংহ থেকে জয়েন করার জন্যে। ব্যান্ডেজ তো লাকিলি ওই ব্যান্ডেজ করছে। তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমি যখন পিছনে আমি গেলাম সেক্টর হেডকোয়ার্টারে, তা আমাকে বললো ইয়েতে দাও, ওই আগরতলা যাও, ওখানে একটু ভালো করে করে আসো। তো গেছি আমি আগরতলা, যাই তো ওরা আমার বলে তোমার অপারেশন করবো, 15 দিন থাকতে হবে। এখানে যুদ্ধ চলতেছে, 15 দিন এখানে এটার জন্য আমার কিছু হবে? বলে না এখন কিছু হবে না, তো ভবিষ্যতে হইতে পারে। তো ভবিষ্যতে কতদিন? বলে যখন হবে তখন দেখা যাবে। এখন তো ওইটা তো যখন ঢোকে তখন তো এটা অনেক গরম থাকে। ওই এখানে 5টা-4টা স্প্লিন্ট আছে, এরকম স্প্লিন্ট ভাঙা, ওই প্লেনের গুলি ভাঙে ঢুকছে। তো ওই স্প্লিন্টটা তো খুব গরম, ওটা তো আগুনের মতো গরম। তো ওটা তো ওই মানে স্টেরিলাইজড, ওইটার মধ্যে তো নাই কোনো, ওই কি বলে ওই যে বীজ নাই, মানে জীবাণু নাই। তো ওটা যখন ঢুকে গেছে, হাড্ডি ভাঙে নাই, তো ওটা শুয়ে রয়েছে ওইখানে। তো ওটার উপরে মাংস জড়ায় গেছে এখন। তো তখন ওরা বলছিল যে না, এটা এই মুহূর্তে ইনফেকশন হবে না, কারণ
ইনফেকশন হবে না, কারণ ওটা তো গরম, ওটা তো আরও উল্টা আরও যায় ওখানে ডিসইনফেক্টেড হয়ে গেছে। এখন যদি ব্যান না করো তোমার প্রবলেম হতে পারে। তাহলে প্রবলেম কী হবে? বলে যে সেটা তুমি পরে বুঝবা যদি হয়, তাহলে পরে দেখলে দেখা যাবে। এখন তো জলদির তো কিছু নাই। বলে না, তখন ব্যান্ডেজ করে পাঠিয়ে দিয়েছে। তো পরে দেখি আর কিছু হয় না, ওই জায়গাতেই আছে। খালি এমআরআই করতে গেলে একটু দিতে হয়। এমআরআই করতে গেলে ওই এই দিয়ে সীসা দিয়ে কাভার দিতে হয়। আমরা সকলে জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর 1971 সাল বিকাল 4:30টায়। আমার সৌভাগ্য হয়েছিল বিকাল 3:30টার মধ্যে ঢাকা শহরের যে সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, আমাদের মিত্র বাহিনী, আমরা মিলে যে ঢাকাতে প্রবেশ করেছিলাম, সেই প্রবেশদ্বারটি দিয়ে, ডেমরা দিয়ে, সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং আমরা প্রথমে ঢাকায় এসে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট নিয়ে এসে আমরা স্টেডিয়ামে আমরা ঘাঁটি স্থাপন করি এবং আমাদের সঙ্গে মিত্রবাহিনীর 4 গার্ডস রেজিমেন্ট এবং 10 বিহার রেজিমেন্ট ওনারাও এসে ঘাঁটি স্থাপন করে। তার 3 দিন পরে আমরা চলে যাই তৎকালীন রেসকোর্স ময়দানে, বঙ্গবন্ধু এই এখন যেটি ঢাকা ক্লাবের সামনে আমরা সরোয়ার্দী উদ্যান বলি, সেখানে আমরা যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ঘাঁটি স্থাপন করি, দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট। তখন এটির কমান্ডিং অফিসার ছিলেন মেজর মইনুল হোসেন চৌধুরী। আমি ছিলাম সেকেন্ড ইন কমান্ড বলতে গেলে, আমি ক্যাপ্টেন, কিন্তু আমার উপরে আর কেউ ছিল না। আমি ছিলাম দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড এবং ডেল্টা কোম্পানি কমান্ডার। আর আরেকটি ছিল আলফা এবং চার্লি কোম্পানি। এটিতে সেকেন্ড লেফটেন্যান্ট তখন ইব্রাহিম এবং সেকেন্ড লেফটেন্যান্ট সাইদ, ওনারা ছিলেন বাকি কোম্পানি দুটোর। আর মইনুল হোসেন চৌধুরী ছিলেন এটির কমান্ডিং অফিসার, আর লেফটেন্যান্ট সেলিম ছিল ব্রাভো কিংবা চার্লি কোম্পানিতে কোম্পানি কমান্ডার কিংবা কোম্পানি সেকেন্ড ইন কমান্ড হিসেবে। আমরা যখন ওখানে ঘাঁটিটি স্থাপন করি তখন 3টি অবস্থান। একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী রেসকোর্সে, দ্যাট ইজ সরোয়ার্দী উদ্যানে, আর ভারতীয় বাহিনী ঢাকা ক্যান্টনমেন্টে এবং পাকিস্তান বাহিনী বন্দী অবস্থায় চারদিকে ছড়িয়ে এবং কিছুটা ঢাকা ক্যান্টনমেন্টে। যুদ্ধ শেষ, আমাদের তখন একটা অনুভবটি ছিল যে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আর তো কিছু করার নেই। তবে মাঝে মাঝে ঢাকা শহরে যেহেতু অনেক অস্ত্র ছিল এবং অনেক ঘটনা ঘটছিল, অসামাজিক ঘটনা ঘটছিল, তখন ঢাকা শহরকে নিরাপত্তার দায়িত্বে 10ম বিহার রেজিমেন্ট এবং দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে একটি দায়িত্ব দেওয়া হয়। তা আমরা কিছু চেকপোস্ট স্থাপন করি, চেষ্টা করি যতটুকু সম্ভব মুক্তিযোদ্ধাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের অস্ত্রগুলোকে যেন তারা ব্যবহার না করে, এই ধরনের একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা ঢাকা শহরটিতে করে ফেলি এবং সেইভাবেই সময় চলছিল। তবে আসল কথাটি হলো যে তখন পুলিশ বাহিনীকে দিয়ে আমরা এই কাজগুলো করাবো, কিন্তু পুলিশ বাহিনী এগুলো পারছিল না। সবচেয়ে প্রবলেম হলো বঙ্গবন্ধু তখনও আসেননি। আমাদের মনের ভিতরে সব তৃপ্তির মধ্যেও একটি অতৃপ্ততা তো রয়েই গেছে যে বঙ্গবন্ধু আসবেন কবে এবং আসার পরে বাংলাদেশ এগিয়ে যাবে। এই অবস্থাতে বঙ্গবন্ধু আসলেন 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি আমার সৌভাগ্য হয়েছিল যে বঙ্গবন্ধু যখন বাংলার স্বাধীন মাটিতে পা দেন, বাংলাদেশের সার্বভৌম সেনাবাহিনীর তরফ থেকে আমি সেনাবাহিনীর তরফ থেকে ওনাকে গার্ড অফ অনার দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এবং এটির কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন আমার কমান্ডিং অফিসার মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী। আর উনি আসার পর একটি বিষয় দাঁড়ায় যে অনেক অস্ত্র আছে মুক্তিবাহিনীর হাতে, এটিকে আস্তে আস্তে এটিকে মুক্ত করতে হবে। আরেকটি হলো বাংলাদেশের একটি অংশ মিরপুর এবং মোহাম্মদপুর, বিশেষ করে মিরপুর, এই অঞ্চলটি এখনও মুক্ত নয়। এই সেন্সে যে যখন 16 তারিখে যখন সারেন্ডার ঠিক ইনস্ট্রুমেন্ট সাইন করা হয়, তখন বলা হয়েছিল যে এই মিরপুর এবং মোহাম্মদপুর এই অবাঙালি অঞ্চলটিকে মিত্রবাহিনী তাদেরকে প্রোটেকশনের মধ্যে রাখবে এবং তাদের সঙ্গে সহ অবস্থান করবে এবং তাদের যুদ্ধ সংবরণ করে রাখবে। এই অবস্থানটি চলতে থাকে। কিন্তু মুক্তিবাহিনী যেহেতু সারা দেশেই বিচরণ করছে, এই মিরপুরে পারছে না, এটি মুক্তিবাহিনীদের পছন্দ হচ্ছিল না এবং ঢাকার অনেক মুক্তিবাহিনীর কমান্ডাররা অনেক চেষ্টা করে আক্রমণ করেও
এই মিরপুরটিকে দখলে আনতে পারছিল না। বাঙালি কেউ মিরপুরে তখন ঢুকতে পারছিল না। আর মিরপুরে বলতে গেলে তখনও পাকিস্তানের পতাকা উঠছে আর কি, মানে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম একটা অবস্থান। আর মিরপুরের যে অবস্থানটি ছিল এটি অ্যাকচুয়ালি একটি ডিফেন্স প্রতিরক্ষা অবস্থান দিয়ে ঘেরাও করা ছিল, এবং প্রতিরক্ষা অবস্থান ছিল ওই যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যে অস্ত্রধারী ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সেস, যারা সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ এলাকা থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে সেনাবাহিনীর ঘাঁটির সঙ্গে তারা কাজ করত এবং অত্যন্ত প্রশিক্ষিত, হেভি অস্ত্র, ভারী অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত। এই যে অবাঙালি যে অস্ত্রধারী যে বিশাল বাহিনীটি, এটি সারা দেশ যখন পাকিস্তান সেনাবাহিনী যখন উজ্জ্বল করা শুরু করে, পেছনে হেঁটতে শুরু করে, তখন তারাও তাদের সঙ্গে পেছনে আসা শুরু করে। কিন্তু একটি জায়গায় আসার পরে পাকিস্তান সেনাবাহিনীর থেকে তারা সেপারেট হওয়া শুরু হয়। সেপারেট হয়ে তারা সকলে মিরপুরে এসে অস্ত্রসহ তারা সেখানে ঘাঁটি গড়ে তোলে এবং মিরপুরকে একটি ছোটোখাটো একটি প্রতিরক্ষা এলাকা হিসেবে তারা গড়ে তোলে, যেখানে বাংলাদেশের কোনো মানুষ তখনও ঢুকতে পারছিল না। এমনকি তৎকালীন যে মোশাররফ সাহেব, এমপি সাহেব, যিনি উনি ওই এলাকার নির্বাচিত এমপি, মেম্বার পার্লামেন্ট, উনি ওই এলাকায় যেতে পারছেন না এবং কোনো বাঙালি ওই এলাকায় যেতে পারছে না, এবং মোশাররফ সাহেব যে ওনার কার্যক্রম চালাবেন সেটা উনি করতে পারছেন না। এই অবস্থাতে বঙ্গবন্ধু যখন আসলেন তখন ওনাকে অনেক কথার মধ্যে এগুলো বলা হচ্ছিল এবং প্রায় প্রতি রাত্রেই এই মিরপুরে যুদ্ধ চলছিল ওই মুক্তিবাহিনীর সঙ্গে, মিরপুরের অস্ত্রধারী বাহিনীর সঙ্গে। প্রবলেমটি দেখা দিল 27শে ফেব্রুয়ারি, 27শে এটা কী মাস, জানুয়ারি। 27শে জানুয়ারিতে একদল মুক্তিবাহিনী যখন আক্রমণ করলো, ওখানে তাদের সাথে সংঘর্ষে কয়েকজন মুক্তিবাহিনীর মৃত্যু হলো। তখন মোশাররফ সাহেব ওই মৃতদেহটিকে নিয়ে উনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন, বঙ্গবন্ধুর সেই গণভবনে। সেখানে বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে এই অবস্থান আর চলতে দেওয়া যায় না, মিরপুরকে দখলে আনতে হবে। এবং 31শে জানুয়ারি বা 30শে জানুয়ারি সারা দেশের মুক্তিযোদ্ধারা সেরেমোনিয়ালি, আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধুর সামনে অস্ত্র সমর্পণ করবে। একদিকে মুক্তিবাহিনী অস্ত্র সমর্পণ করবে, আর একদিকে বাংলাদেশের একটি অংশ দখলকৃত অবস্থায় রয়ে যাবে। এটি সঠিক হচ্ছিল না মানে ওনাদের মনে হলো। তখন পুলিশ বাহিনীকে উনি ডেকে উনি বলেছিলেন যে এই মিরপুর থেকে অস্ত্র সম্বরণ করতে হবে, অস্ত্র সারেন্ডার করাতে হবে এই কালকের মধ্যেই বা পরশুদিনের মধ্যেই, বা এটি হয়তো পুলিশ বাহিনী ওনাকে বলেছিলেন যে আমরা এটা করে ফেলব। প্রবলেমটা দেখা দিল যে পুলিশ বাহিনী তখন অনুরোধ করেছিল যে এটি তো আমরা একা পারবো না, সেনাবাহিনীর কিছু সাহায্য, শো অফ ফোর্স, আমরা ইন্টারনাল সিকিউরিটি ডিউটি হিসাবে আমরা ওনাদেরকে প্রোটেকশন দেবো না। এই অনুযায়ী বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিল জেনারেল ওসমানী সাহেবকে। উনি বলেছিলেন সেক্টর কমান্ডার জেনারেল সফিউল্লাহ, কর্নেল সফিউল্লাহ তখন বলেছিলেন মঈন সাহেবকে, আর মঈন সাহেব তখন বলেছিলেন আমাকে যে আমার একটি কোম্পানি নিয়ে যেতে হবে, যেখানে ভারতীয় বাহিনী আছে, সেখানে যে অবস্থান নিতে হবে। পুলিশ বাহিনী যে পরের দিন তার ওই এলাকাটিকে সার্চ করে অস্ত্র সারেন্ডার করাবে। এটি ছিল মৌখিক নির্দেশ। সেই অনুযায়ী আমি সন্ধ্যার সময় চলে যাই, ভারতীয় বাহিনীর যে মেজর সাহেব ছিলেন ওনার কাছ থেকে আমি জায়গাটিকে দখলে নিয়ে নিই। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে জায়গাটিকে যেভাবে পুলিশ বাহিনী বলছিল যে তারা এটিকে তারা সারেন্ডার অস্ত্র সংবরণ করাতে পারবে একদিনের মধ্যে, 2 দিনের মধ্যে, এবং মুক্তিবাহিনীর যে সেই আনুষ্ঠানিক সারেন্ডারের আগেই করাবে, সেটি ওনারা ভাবছিলেন সেটি সম্ভব না। আমি একটি প্লাটুন ওই মিরপুর থানাতে তখন অবস্থান করলাম, একটি প্লাটুন 11 নম্বরে পাঠিয়ে দিয়েছিলাম, আর বাকিটি নিয়ে আমি সেখানে রাত্রে কাটালাম। আমি বুঝতে পারছিলাম যে এই এলাকাটি একটি যুদ্ধের এলাকা, এই এলাকাটি ইন্টারনাল সিকিউরিটির এলাকা নয়। এখানে শত শত অস্ত্র, লাইট মেশিন গান থেকে শুরু করে হেভি মেশিন গানের আওয়াজ রাত্রিবেলায় আমি শুনেছিলাম, ফায়ারিং হচ্ছে ওই মুক্তিবাহিনীদের বিরুদ্ধে।
দূরে থেকে এবং কাছে থেকে এবং আমার পেছন থেকেও 2 নম্বর থেকেও 12 নম্বর থেকে শুরু করে। এই অবস্থানের মধ্যে যখন সকালবেলা পুলিশ বাহিনী আসলো, তাদের একটি ধারণা ছিল যে যেহেতু সেনাবাহিনী এসে গেছে, এই সকল অস্ত্রধারী 12 নম্বরে চলে গেছে, অন্য কোনো এলাকায় এরা নেই। আমরা তাকে যতই বোঝানোর চেষ্টা করলাম পুলিশ বাহিনীকে যে এটি সঠিক নয়, কারণ রাত্রেবেলায় আমরা শুনেছি যে পুরা এই মিরপুরের এই 10 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার জায়গা, পুরা জায়গাতে অস্ত্র আছে, তারা সেটি মানতে রাজি নয়। যাই হোক, আমার পক্ষে তখন একজন বীর বিক্রম ক্যাপ্টেন হিসাবে আমি ওনাদেরকে সাহায্য করছি না এই কথা বঙ্গবন্ধুর কাছে গেলে বা সেক্টর কমান্ডারের কাছে গেলে আমার চাকরি চলে যাবে আর কি, আমি এইটা চিন্তা করছিলাম। যেমন ঠিক আছে, আপনাদের জন্য আমরা সাহায্য করব, কিন্তু আপনারা কিছু ব্যবস্থা নেন। তো ওনারা বললেন কী ব্যবস্থা? তাই আমি বললাম যে ঠিক আছে, আমি তো 2 নম্বরে, ওনারা বললেন 12 নম্বরে যেতে হবে। তখন তাহলে কারফিউ দেন কমসে কম, আর কিছু না হোক। তো ওনারা কারফিউ দিতে যেয়ে ওনাদের কারফিউ পার্টিকে ওরা ধরে নিয়ে চলে গেল এবং কারফিউ টারফিউ দেওয়া হলো না। এদিকে ওনারা অস্থির হয়ে গেলেন যে না, এটিকে করতেই হবে। সব অস্ত্র 12 নম্বরে, যা হবার তাই হলো। আমরা 12 নম্বরে গেলাম, মাত্র 3টি প্লাটুন, 2টি প্লাটুন আমার সামনে 12 নম্বরে, আর 11 নম্বরে হলো 1টি প্লাটুন। এইটি যে আমরা যখন উপস্থিত হলাম, তখন আমরাই ঘেরার মধ্যে পড়ে গেলাম। অর্থাৎ এই 11 নম্বরের থেকে 12 নম্বরটা একটি আইল্যান্ডের মতো, আর 11 নম্বরে সকল অস্ত্র, আর 12 নম্বরের ভেতরে অস্ত্র। আর পুলিশ বাহিনী তো যা করার তাই, ওনারা তাদের স্টাইলে চলে সামনে যেয়ে ওনারা 12 নম্বরে ঘরের থেকে লোকজনদেরকে বের করিয়ে লাইন ধরিয়ে তাদেরকে চেষ্টা করছেন তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে। কিন্তু ওনারা বুঝতে পারছিলেন না যে ওনারা যে জায়গায় দাঁড়িয়ে কাজগুলো করছিলেন এবং আমাদেরকে ওনারা যে জায়গায় নিয়ে গেছেন, তার চারদিকে হেভি মেশিন গান তাক করা আছে এবং লাইট মেশিন গান তাক করা আছে এবং প্রশিক্ষিত 2000 থেকে 3000 এই ইপিসিএফ বাহিনী, যারা পাকিস্তান বাহিনীর সঙ্গে 9 মাস যুদ্ধ করেছে, সঙ্গে কিছু পাকিস্তানি কমান্ডো বাহিনী, তারা তাক করে বসে আছে যে জীবন তো দিতেই হবে, তো আমরা লড়াই করেই মরব। সেই লড়াইটি তারা শুরু করে 11টার সময়। এই 11টার সময় আমাদেরকে তারা ফায়ারিং শুরু করে এবং আধা ঘন্টার মধ্যে, মাত্র 30 মিনিটের মধ্যে আমার সেই নায়ক তাজুল, সেই নায়ক হানিফ, সেই সুবেদার মোমেন, যারা আমার সঙ্গে বেলুনিয়ার যুদ্ধে 9 মাস যুদ্ধে বেলুনিয়ার যুদ্ধে জিতে পাকিস্তান বাহিনীকে হারিয়ে চলে এসেছিল, 30 মিনিটের মধ্যে তাদের মৃত্যু হয় এবং সেই সঙ্গে 40 জন সৈনিকের মৃত্যু হয় এবং আমি এবং লেফটেন্যান্ট সেলিম, যিনি আমার সঙ্গে যুদ্ধে ছিলেন, তিনি আঘাতপ্রাপ্ত হন এবং আমিও বিকালের দিকে আঘাতপ্রাপ্ত হই। কিন্তু আমরা সারা দিন যুদ্ধ চালিয়ে যাই এবং প্রায় 100 থেকে 150 পুলিশ বাহিনীর মৃত্যু হয় এবং এই যুদ্ধটি সারাদিন আমরা ওদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকি এবং আমাদের কাছে ওদেরকে আসতে না দেওয়ার ব্যবস্থা করি। সেই সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যুদ্ধটি চালিয়ে যেতে হয়। আমি এবং আমার সঙ্গে আর 5 জন, তার মধ্যে 3 জন আহত অবস্থায় এবং মমিন মৃত হয়ে গেছে, তাজুল মৃত হয়ে গেছে, হানিফ মৃত হয়ে গেছে। আমার সঙ্গে যারা ছিল প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে। লেফটেন্যান্ট সেলিম মৃত্যুবরণ করেছে। আমার হাতের মধ্যে উনি গুলি আঘাতপ্রাপ্ত হন এবং ওনাকে আমি ব্যান্ডেজ করে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এইভাবে সারাদিন যুদ্ধের পর আমাদের এই এলাকা থেকে চলে আসতে হয়েছিল এবং সারা রাত এই অবেঙ্গালিরা আমাদের এই মৃতদেহগুলোকে টুকরো টুকরো করে কেটে তারা ওই নুরি মসজিদের নিচে তারা কুয়োর মধ্যে ঢুকিয়ে রেখেছিল। 3 দিন পরে যখন 4th বেঙ্গল রেজিমেন্টকে কুমিল্লা থেকে এবং 1ম বেঙ্গল রেজিমেন্টকে আনা হয়, তখন তারা যখন এই এলাকাটিকে যুদ্ধ অবস্থায় ধীরে ধীরে আস্তে আস্তে ফাইটিং ইন বিল্ট আপ এরিয়া সিস্টেমে করে তাদেরকে সারেন্ডার করায়, তখন তারা বলে যে আমাদের এখানে কোনো যুদ্ধ হয় নাই, দেখেন এখানে কোনো মৃতদেহ নাই। কারণ আমাদের সেই পুলিশ বাহিনীর আমার 40 জন এবং পুলিশ বাহিনীর সেই 80 জনের কারো মৃতদেহ সেখানে পাওয়া যায় নাই, কারণ তখন তারা এই সারা রাত কাজ করে মৃতদেহগুলোকে লুকিয়ে ফেলেছিল, যেটি 2005 সালে নুরি মসজিদ খননকালে
এই খনন করতে যে এই মৃতদেহগুলো আবার পাওয়া যায় এবং সেটি একটি বিশাল আকার ধারণ করেছিল। সেই যুদ্ধে আমাদের অসীম সাহসী সেই যোদ্ধারা যারা 9টি মাস যুদ্ধ করেছিল তাদেরকে প্রাণ দিতে হয়েছিল একটি সাধারণ একটি ট্যাকটিক্যাল বা কৌশলগত একটি ভুল ধারণার কারণে। বাট সৈনিকের জীবন যুদ্ধেই শেষ হবে, সেইভাবেই হয়েছে। আমরা তাদেরকে স্মরণ করব, এটি হবে আমাদের সবচেয়ে বড় পাওনা।